স্যারের টাইটেল হলো সফট স্কিল ট্রেনার, মেন্টাল হেলথ কনসালটেন্ট এবং লাইফ কোচ, এক্সিকিউটিভ ডিরেক্টর careercare.com এবং বাংলাদেশ ইউথ অর্গানাইজেশন ফর স্কিল ডেভেলপমেন্ট BYOSD। সবাইকে অনুরোধ করছি মিউট করে রাখার জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে মেসেজ করে রাখতে পারেন, অথবা ট্রেনিং শেষে প্রশ্ন পর্বে স্যারকে প্রশ্ন করতে পারবেন। আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি ট্রেনিংটি শুরু করার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ নাজমুল হোসেন ভাই আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমার এটা তৃতীয় সেশন, আরো দুটি সেশন হয়েছে আপনাদের সাথে। তো আশা করি আমার সেশন গুলো আপনারা বুঝতে পারেন, এই জন্যই আবার হয়তো বা চান আপনারা আমার আমার সেশনটি। তো আজকের যে সেশন সেটা আমরা শুনেছি। তো আমার টপিকটা হলো দ্য আর্ট অফ পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন, অর্থাৎ পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশনে কিভাবে আমরা জড়তা কাটাতে পারি, কিভাবে আমরা আরেকটু ভালো হতে পারি, সে বিষয়ে আজকে কথা হবে ইনশাল্লাহ। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি প্রেজেন্টেশন বা আমাদের সেশনের শেষে করতে পারবেন। তো আমরা প্রথমেই শুরু করছি প্রেজেন্টেশন কিভাবে আমরা করব বা প্রেজেন্টেশন কি, পাবলিক স্পিকিং কি, সে বিষয়ে জানবো। আমার পরিচয় অলরেডি দিয়ে দিয়েছে নাজুল ভাই, আমি আর সেদিকে যাচ্ছি না, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ইফেক্টিভ পাবলিক স্পিকিং, আমরা সবাই জানি আমাদের আসলে পাবলিক স্পিকিং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জীবনে। আমরা প্রতিটি ক্ষেত্রে, এডুকেশন বলি, তারপরে জব ক্ষেত্র বলি, বিজনেস বলি, যেখানেই যাই না কেন আমাদেরকে কিন্তু পাবলিক স্পিকিং শিখতে হয়, পাবলিক স্পিকিং করতে হয় প্র্যাকটিক্যাল লাইফে। এই পাবলিক স্পিকিং করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হলো আমাদের ফেয়ার, ভয়। এটাকে বলা হয় দ্য ফেয়ার অফ পাবলিক স্পিকিং ইজ দ্য নং ওয়ান রেটেড ফেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পৃথিবীর ভিতরে নাম্বার ওয়ান ভয় হলো পাবলিক স্পিকিং। এটা অনেক মানুষই পারে না। বা আমরা যারাই এখন পড়াশোনা করছি অনেকেই দেখা গেছে যখন আমরা শুরুর দিকে ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে যেতাম আমাদের গলা কাঁপতো, হাত কাঁপতো, পা কাঁপতো, আমরা ঠিক মতো কথা বলতে পারতাম না, ঠিক মতো প্রেজেন্টেশন দিতে পারতাম না। দিতে দিতে তারপরে হয়তো বা একটু ক্লিয়ার হয়েছে, আবার অনেকের এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি, সুন্দরভাবে দিতে পারছি না। এই যে পাবলিক স্পিকিং এর ভয়, এই ভয়টা আমরা কিভাবে কাটাবো সেটা আমরা আজকে সেশন থেকে আস্তে আস্তে জানবো। আসলে কিভাবে আমরা ভয় কাটাতে পারি, কিভাবে আমরা আরো বেশি কনফিডেন্ট হতে পারি, সেই বিষয়ে আমরা শিখবো। সবাই সাথে থাকবেন। তারপর লেখা আছে উই হ্যাভ এ ফেয়ার অফ বিং লাভড অ্যাট, এ ফেয়ার অফ মেকিং এ মিস্টেক, দ্য ফেয়ার অফ বিং vulnerable। অর্থাৎ আমি কি নিয়ে ভয় পাই আসলে পাবলিক স্পিকিং, যখন কোথাও প্রেজেন্টেশন দিতে দাঁড়াবো বা পাবলিক স্পিকিং এর জন্য দাঁড়াবো, তখনই আমার মনের ভিতরে ভয় থাকে যে আমার কথা শুনে কেউ হাসলো কিনা, কেউ আমার দিকে তাকিয়ে হাসলো কিনা, আমার কথা শুনে হাসলো কিনা, বা আমার ভাষা শুনে হাসলো কিনা, তারপরে আমি কোনো ভুল করে ফেললাম কিনা, কথা বলতে গিয়ে কোনো ভুল কথা বলে ফেললাম কিনা, এই যে ভয়। আরেকটা ভয় হলো আমি ভাইরাল হয়ে গেলাম কিনা, আমাকে নিয়ে সব মানুষ সমালোচনা করা শুরু করলো কিনা বা করবে কিনা। এই জিনিসগুলো নিয়ে আমরা চিন্তিত হয়ে যাই, ভয় পেতে থাকি। এই ভয়টার কারণে কি হয়, আমাদের পাবলিক স্পিকিং এর জড়তা চলে আসে। আমরা হাত কাঁপাকাঁপি করে, পা কাঁপাকাঁপি করে, আমরা ঠিকমতো কথা বলতে পারি না দাঁড়িয়ে, ঠিকমতো প্রেজেন্ট করতে পারি না। এই জন্য এই ভয়টাকে দূর করতে হবে। আসলে কে আমাকে দেখে হাসলো বা কে আমাকে দেখে কি চিন্তা করলো বা আমি ভুল করলাম কিনা, এইগুলো চিন্তা করলে আমরা কখনোই আগাতে পারবো না। এগুলোকে পিছিয়ে ফেলে দিতে হবে। যে মানুষ হাসলে হাসুক, আমার কথা আমি বলবো। আমার এক ফ্রেন্ড আছে, আহ, যে কিনা সবসময় ভুল ইংলিশ বলতো, তারপরও কনফিডেন্টলি সবার সাথে এরকম ইংলিশ কথা বলতো। তো বর্তমানে দেখা যায় যে সে ভুল বললেও সে যতটা কনফিডেন্টলি একটা মানুষের সাথে ইংলিশে কমিউনিকেট করতে পারে, আমার অনেক ফ্রেন্ড বা অনেকেই আমরা পারি না। কি জন্য? ওই যে আমরা ভয় থাকি, ভুল বললে মানুষ কি বলবে, হাসবে কিনা। এই জন্য কখনোই মানুষের কথা চিন্তা করতে হবে না, নিজের কথা চিন্তা করতে হবে যে আমি যত বলবো কনফিডেন্ট থাকবো, তত আমার স্পিকিং অ্যাবিলিটিটা বাড়বে, আমি আরো তত ভালোভাবে কথা বলতে পারবো। তো আমরা জানি যে হোয়াট ইজ পাবলিক স্পিকিং স্কিল।
Public speaking skill may be defined as the art of appearing in front of an audience, অর্থাৎ কোনো অডিয়েন্স বা শ্রোতাদের সামনে দাঁড়ানো, দাঁড়িয়ে বা কথা বলা, ফেসিং দ্য অডিয়েন্স, তাদেরকে ফেস করা, প্রেজেন্টিং ইউর স্পিচ, তাদের সামনে কথা বলা বা কোনো বক্তব্য দেওয়া, মেকিং দেম আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট দেম টু আন্ডারস্ট্যান্ড, এবং তাদেরকে বোঝানো আসলে আপনি তাদেরকে কি বোঝাতে চাচ্ছেন সেই জিনিসগুলো ভালোভাবে বোঝানো, এটাই আসলে পাবলিক স্পিকিং এর উদ্দেশ্য। উইদিন দ্য লিমিটেড টাইম এন্ড রিসোর্সেস গিভেন টু ইউ, সেটা হতে হবে কি একটা লিমিটেড টাইমের ভিতরে এবং লিমিটেড রিসোর্সের ভিতরে। অর্থাৎ আপনাকে তো দুনিয়ার সবকিছু নিয়ে প্রেজেন্টেশন করতে দিবে না বা কথা বলতে দিবে না, যে কোনো একটা টপিক বা যে কোনো একটা বিষয়ের উপর কথা বলতে, ওই লিমিটেড কিছু রিসোর্স থাকবে, ওই রিসোর্স নিয়ে এবং লিমিটেড টাইমের ভিতরেই তাকে বোঝাতে হবে বা শ্রোতাদেরকে বোঝাতে হবে। এটাই আসলে মূল প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং আমরা বলতে পারি। আরেকটি লাইন এখানে আছে যেটা হলো স্পিকার্স আর নট বোর্ন, দে আর মেড। অর্থাৎ জন্মগত ভাবেই কেউ কিন্তু স্পিকার হয় না। আপনারা যতই ভালো ভালো স্পিকার দেখেন, যতই ভালো ভালো প্রেজেন্টার দেখেন, কেউ কিন্তু জন্মগত ভাবে সেই স্পিকার হিসেবে তৈরি হয়নি, জন্মগত ভাবে সে ভালো প্রেজেন্টার হিসেবে তৈরি হয়নি, সে এটা করতে করতে শিখেছে। দে আর মেড অর্থাৎ নিজেকে তারা তৈরি করেছে, প্র্যাকটিস করেছে, বারবার প্রেজেন্টেশন দিয়েছে, বারবার পাবলিক স্পিকিং করেছে, করতে করতে সে তৈরি হয়েছে। এই জন্য আপনাকেও বারবার এরকম প্র্যাকটিস করতে হবে, বারবার কনফিডেন্ট থেকে আপনাকে এটার কনফিডেন্টলি এটা প্র্যাকটিস করতে হবে বা চর্চা করতে হবে। তারপরে যদি আমরা সামনে যাই, হোয়াই আর পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল ইম্পর্টেন্ট, আমাদের জীবনে পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন কেন গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান হলো জব হান্টিং, অর্থাৎ আপনার যদি কোথাও জব খুঁজতে যাই, জব খোঁজার জন্য আপনাকে পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশনে ভালো হতে হবে। কারণ হলো আপনি যখন জব জন্য অ্যাপ্লাই করবেন, সেখানে আপনার অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনি যে অ্যাপ্লিকেশনটা লিখছেন একজন রিক্রুটারের কাছে, যেটাকে বলে আপনাকে কাভার লেটার, সেটার ভিতরে আপনি কি ভাষাগুলো লিখছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে আপনি আসলে কি লিখছেন ওখানে, সেটা আপনার প্রেজেন্টেশনটা কতটুকু গ্রহণযোগ্য বা কতটুকু সুন্দর সেটাও তারা দেখবে। ধরেন আপনার সিভিটা সুন্দর হলো, প্রেজেন্টেশন সুন্দর হলো, কাভার লেটার সুন্দর হলো, দেন আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হলো। ইন্টারভিউতে আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে তাদের সামনে প্রেজেন্ট করছেন, আপনাকে যখন কোনো কোশ্চেন করা হচ্ছে কোশ্চেনের উত্তর কত সুন্দরভাবে দিতে পারছেন বা কত কনফিডেন্টলি দিতে পারছেন, এটার উপরও কিন্তু আপনার জব হান্টিং করতে। তো সেক্ষেত্রে জব হান্টিং এর ক্ষেত্রে বা জব পাওয়ার ক্ষেত্রে পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন দুটোই খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার টু হলো একাডেমিয়া, অর্থাৎ একাডেমিক লাইফে আপনি ধরেন কনফারেন্স অথবা সেমিনার, তারপরে টিচিং, দেন ক্লাস প্রেজেন্টেশন, যারা স্টুডেন্ট আছেন তারা হলো ক্লাস প্রেজেন্টেশন দিতে হয়, বিভিন্ন কনফারেন্সে কথা বলার সুযোগ আসে, অনেক সময় সেমিনারে কথা বলার সুযোগ আসে। আর যারা টিচার তারা টিচিং করার ক্ষেত্রে আপনাকে প্রেজেন্ট করতে হয় যে কোনো ক্লাস, যে কোনো টপিক। তো প্রেজেন্টেশন একাডেমিক ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার প্রত্যেকটা ক্ষেত্রে এটা কাজে লাগে। তবে নাম্বার থ্রি হলো ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনি যখন কোথাও জবে ঢুকবেন বা ক্যারিয়ারে ঢুকবেন, ক্যারিয়ার লাইফে যাবেন, যখন ট্রেনিং হবে, প্রজেক্ট রিপোর্টস হবে, দেন রিপোর্টস টু ম্যানেজমেন্ট, আপনাকে নানাভাবে কিন্তু আপনাকে আপনাকে প্রেজেন্ট করতে হবে। বিভিন্ন প্রজেক্টের নিয়ে সিনিয়রদের সামনে আপনাকে স্লাইড তৈরি করে বা সুন্দরভাবে প্রজেক্ট রিপোর্ট তৈরি করে সেটাকে আপনাকে প্রেজেন্ট করতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ঠিকভাবে প্রেজেন্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে মার্কিং কম দেওয়া হবে এবং আপনাকে প্রমোশন দেওয়া হবে না। আপনি যদি ভালোভাবে প্রেজেন্ট দিতে পারেন, ভালোভাবে উপস্থাপন করতে পারেন, ক্লায়েন্টদেরকে আকর্ষণ করতে পারেন আপনার প্রেজেন্টেশনের মাধ্যমে, তখন আপনার সিনিয়ররা আপনার দিকে নজর দিবে, আপনার প্রমোশনটা দ্রুত হবে। তো সেক্ষেত্রে আর দেখা গেছে জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ। আদার হলো কি স্পিকিং, আদার যদি বলি আমরা স্পিকিং ইন মস্ক, পলিটিক্স, ফান্ড রেজিং, কমিউনিটি সার্ভিস, আপনি যদি কোনো সামাজিক কাজ করে থাকেন বা ফান্ড রেজিং এর জন্য কোথাও যান বা পলিটিক্স করে থাকেন বা মসজিদে অনেক সময় কথা বলতে হয়, প্রেজেন্ট করতে হয় নিজেকে, তো এক একটা ক্ষেত্রে কিন্তু এক এক ভাবে কথা আচ্ছা, বলতে হয়। তাহলে আমি তো আপনি যদি আপনার কাছে দেখা যাচ্ছে নলেজ আছে কি বলতে হবে,
আপনি সবকিছু কিন্তু জানেন, কিন্তু আপনি যদি প্রেজেন্টেশনটা ঠিকভাবে দিতে না পারেন, বা কোন জায়গায় কোন প্রেজেন্টেশন দিতে হবে, কোন কোন জায়গায় কিভাবে মানুষকে মানে স্যালুটেশন দিতে হবে, কোন জায়গায় কিভাবে মানুষকে ডাকতে হবে, কিভাবে বোঝাতে হবে, সেটা যদি আপনি না বুঝেন বা সেটা যদি আপনি উপযুক্ত ভাবে বলতে না পারেন, তাহলে কিন্তু আপনার সেই প্রেজেন্টেশনটা কাজে আসবে না। তো সেই ক্ষেত্রে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রেজেন্টেশন খুব গুরুত্বপূর্ণ, এবং আপনাকে সেটাও জানতে হবে তার সাথে সাথে যে কোন জায়গায় বা কোন ক্ষেত্রে কিভাবে কথা বলতে হয়, কি নিয়ে কথা বলতে হয়, সেটাও জানতে হবে। তারপরে যদি আমরা সামনে যাই, এসেনশিয়াল ফর ইফেক্টিভ স্পিকিং। ইফেক্টিভ স্পিকিং এর জন্য বা প্রেজেন্টেশনের জন্য কি কি বিষয়গুলো এসেনশিয়াল? নাম্বার ওয়ান হলো আন্ডারস্ট্যান্ডেবল। এক নম্বরে আসবে আপনার যে আপনি যে কথাগুলো বলছেন, প্রেজেন্টেশন করছেন বা পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে আপনি যে কথাগুলো বলছেন, আপনি যাদের উদ্দেশ্যে বলছেন তারা কি আপনার কথাগুলো বুঝতেছে কিনা, ক্লিয়ারলি সে বুঝতেছে কিনা যে আপনি কি বলতে চাচ্ছেন, তারা কি বুঝতেছে কিনা। যদি তারা নাই বুঝে, তাহলে কিন্তু আপনার প্রেজেন্টেশনটা বৃথা, কোনো কাজে আসবে না। তো এরকম ভাবেই কথা বলতে হবে যাতে তারা বুঝে। ধরুন আপনি একজন মেডিকেলের স্টুডেন্ট, তো আপনি অনেক মেডিকেল টার্মস জানেন। এখন আপনি যদি জনসাধারণের কাছে গিয়ে আপনি কথায় কথায় মেডিকেল টার্মস নিয়ে কথা বলেন, তারা কিন্তু কিছু বুঝবে না। বরঞ্চ আপনার ওই মেডিকেল টার্মসটাকে আপনাকে খাঁটি বাংলায়, যেটা সাধারণ মানুষ বুঝবে, ওভাবে ভেঙে ভেঙে বলতে হবে, তাহলে তারা বুঝবে। এটা হলো আন্ডারস্ট্যান্ডেবল, অর্থাৎ আপনি কোন পরিস্থিতিতে কাদের সাথে কথা বলছেন, কাদের সামনে প্রেজেন্ট করতেছেন, তারা কতটুকু বুঝবে, সেই অনুযায়ী আপনাকে কথা বলতে হবে। যে নাম্বার টু, ক্লিয়ারিটি। ক্লিয়ারিটি মানে হলো ক্লিয়ারলি বলা, যে কোনো কিছু উজ্জ্ব না রাখা। কোনো কথা বলতেছেন বা কোনো বিষয় নিয়ে কথা বলতেছেন, আপনি ক্লিয়ারলি বুঝাচ্ছেন না, আপনি কোনো কিছু গোপন রেখে দিচ্ছেন কথার মাঝখানে, বা আপনি একটা বিষয় নিয়ে কথা বলতেছেন, সে পুরোপুরি বুঝতেছে না যে আপনি আসলে ক্লিয়ারলি কি বোঝাতে চাচ্ছেন, অথবা আপনি একটা বিষয় বোঝাতে চাচ্ছেন, সে আরেকটা বিষয় বুঝে ফেললো। এই জন্য আপনি যে বিষয় নিয়ে কথা বলবেন, সেই বিষয়টা ক্লিয়ারলি বুঝিয়ে দিতে হবে, যে আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন, তারা যাতে ক্লিয়ারলি বুঝে। দেন নাম্বার থ্রি হলো প্লেজেন্ট ভয়েস। অর্থাৎ আপনি যখন কথা বলবেন, আপনার ভাষাটা সুন্দর হতে হবে, কথা বলার ধরনটা সুন্দর হতে হবে। এখন আপনি যদি আপনার গ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলা শুরু করে দেন একটা পাবলিক প্লেসে, বা একটা শিক্ষিত সমাজে, বা আপনার প্রফেশনের ক্ষেত্রে, যদি আপনি আপনার গ্রামের ভাষায় কথা বলা শুরু করে দেন, তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না, অনেকেই কথাগুলো বুঝবে না। ধরুন আমরা ঢাকার মানুষ, অনেকে দেখা গেছে সিলেট, কেউ যদি সিলেট থেকে এসে সিলেটের ভাষায় কথা বলে, কেউ যদি চট্টগ্রাম থেকে এসে চট্টগ্রামের ভাষায় কথা বলে, আমরা কিন্তু বুঝবো না, তাহলে কিন্তু আমার প্রেজেন্টেশনটা কোনো কাজে আসবে না। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই শুদ্ধ ভাষা শিখতে হবে, শুদ্ধ বাংলা ভাষা শিখতে হবে, যে ভাষা, যে কথা সবাই বুঝে। আর আপনি আঞ্চলিক ভাষায় কথা বলতে পারবেন কোথায়? যখন আপনি আঞ্চলিক কোনো প্রোগ্রামে যাবেন, আঞ্চলিক কোনো প্রেজেন্টেশনে যাবেন, যেখানে শুধুমাত্র আপনার অঞ্চলের মানুষটাই আছে, অন্য কোথাও বা অন্য কোনো অঞ্চলের মানুষ নেই, সেক্ষেত্রে আপনি আপনার আঞ্চলিক ভাষায় উপস্থাপনা করতে পারবেন। তারপরও শুদ্ধ ভাষায় বলা উচিত, বর্তমানে শুদ্ধ ভাষাই বলা হয় সব জায়গায়। কিন্তু পাবলিকলি আপনি কোথাও কি আঞ্চলিক ভাষায় কথা বলতে পারবেন না, বা দেখা গেছে আমরা অনেক সময় শুদ্ধ ভাষার সাথে আঞ্চলিক ভাষা মিলিয়ে মিলিয়ে কথা বলি, এটাও সুন্দর দেখায় না। এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন যে শুদ্ধ বাংলা ভাষা শেখার জন্য। যারা পারেন তারা তো ভালোই, যাদের এখনো দেখা গেছে কথা সুন্দরভাবে আসে না, আঞ্চলিক ভাষা চলে আসে, তারা একটু প্র্যাকটিস করবেন, বা বিভিন্ন কোর্স আছে এই বিষয়ে শুদ্ধ বাংলা উচ্চারণের, সেই কোর্স গুলো করে নিতে পারেন, যাতে করে শুদ্ধ বাংলায় কথা বলা শিখতে পারেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেন নাম্বার ফোর হলো ফেসিয়াল এক্সপ্রেশন। অর্থাৎ আপনার এক্সপ্রেশনের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, ধরেন আপনি একটা খুশির কথা বলছেন, কিন্তু আপনি মন খারাপ করে রেখেছেন, মুখটাকে বেজার করে রেখেছেন, এরকম যদি হয়, তাহলে এক্সপ্রেশনটা কিন্তু সুন্দর হলো না। আবার দেখা গেছে আপনি একটা দুঃসংবাদ বলছেন, দুঃসংবাদের কথা বলছেন, সেই সময় আপনি কি করলেন, মুখটাকে হাসি হাসি রাখলেন, সেটা কিন্তু কি এক্সপ্রেশনটা সুন্দর হলো না। তা আপনার কথার উপর নির্ভর করে আপনার এক্সপ্রেশনটা দিতে হবে, তাহলে কিন্তু প্রেজেন্টেশনটা সুন্দর হবে, মানুষ সুন্দরভাবে নিবে, এবং তারা দেখে আনন্দ পাবে। তো যে কথা বলছেন, যে বিষয় বলছেন, ওই টপিকের উপর ভিত্তি করে আপনার
ফেসিয়াল এক্সপ্রেশন বা মুখভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। দেন নাম্বার 5 হলো গেস্টার এন্ড পোস্টার। ধরুন আপনি আপনার ইউনিভার্সিটি লাইফে প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, বা আপনি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যেখানেই যান না কেন, বা আপনি কোম্পানির কোনো একটা প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্ট করতে যাচ্ছেন, যে ক্ষেত্রে যান না কেন আপনাকে কিন্তু গেস্টার এবং পোস্টার ঠিক রাখতে হবে। অর্থাৎ আপনার শরীরের ভঙ্গি বা শরীরের চাল চলন এটাও সুন্দর রাখতে হবে, এবং আপনার ড্রেস আপটাও সুন্দর রাখতে হবে। আপনাকে অবশ্যই আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আপনি কোন শার্টটা পরে যাবেন, কোন প্যান্টটা পরে যাবেন, কোন জুতোটা পরে যাবেন, ওগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখবেন, যাতে করে ময়লা ড্রেস পরে যেতে না হয়। একটা পরিপাটি ফর্মাল ড্রেস পরে যাবেন প্রেজেন্টেশনের ক্ষেত্রে। একটা ফর্মাল ড্রেস যাবেন, এবং ড্রেসটা যাতে বেশি রং চং ওলা না হয়, সুন্দর হয়, এবং ফর্মাল কালার হয়। ফর্মাল কালার বলতে আমরা সাদাও হতে পারে, নীল কালার হতে পারে, যে কোনো এক কালারের একটা ড্রেস হতে পারে, যেটা বেশি চোখে না লাগে, ওরকম লাইট কালার হতে পারে। এরকম একটা ফর্মাল ড্রেস পরে আপনারা যাবেন। এবং অনেকেরই দেখা যায় প্রেজেন্টেশনে বা পাবলিক স্পিকিং এ গেলে জুতা সুন্দর থাকে না, জুতার ভিতরে ময়লা থাকে। এই বিষয়টা খেয়াল রাখবেন যে কাপড়ে বা জুতায় যাতে ময়লা না থাকে। আপনার দেশে যদি কোনো ময়লা থাকে, আপনারা দেখে যদি কেউ মানে নাক ছিটকায় যে এটা কি পরে এসেছে, সে ময়লা একটা ড্রেস পরে এসেছে, ময়লা একটা জুতা পরে এসেছে, তাহলে কিন্তু তার ভিতরে আগে থেকে একটা নেগেটিভ ইফেক্ট চলে গেছে। সে কিন্তু আগে থেকেই নেগেটিভ হয়ে গেছে। আপনার কথাগুলো আপনি যত ভালো কথাই বলেন না কেন, তার কাছে কিন্তু সেটা ভালো লাগবে না, বা সেটা গ্রহণ করতে পারবে না, ভালোভাবে গ্রহণ করতে পারবে না। সে মেন্টালি কিন্তু আপনার থেকে দূরে চলে যাবে। এই জন্য আপনাকে ফ্রেশ হতে হবে, সুন্দর হতে হবে, এবং ফ্রেশ হয়ে যেতে হবে, এবং পরিষ্কার কাপড় পরে যেতে হবে। আর আপনি কথা বলার সময় দেখা যাচ্ছে বেশি হাত নাড়াচাড়া করবেন না। খুব সুন্দরভাবে যাতে হাত নাড়াচাড়া করতে পারেন। কথা বলার সাথে সাথে একটা ভাব থাকে, মানে যদি আপনি প্রেজেন্টেশনের সময় হাঁটার প্রয়োজন হয়, খুব ধীরে ধীরে হাঁটবেন। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ছোট একটা, যদি ধরেন একটা সামনে অনেক বড় প্লেস হয়, মানে বড় প্লেসে অনেক সময় আমরা প্রেজেন্টেশন দিই না, পাবলিক স্পিকিং করি না, তখন সেক্ষেত্রে আপনি একটু একটু হাঁটতে পারেন। একটু একটু slowly হাঁটবেন এবং হাঁটার সাথে সাথে কথা বলবেন। আর বেশি দ্রুত হাঁটবেন না, তাতে মনোযোগ চলে যাবে মানুষের। দ্রুত হাঁটলে কি হবে, আপনার কথার থেকে মনোযোগ চলে আপনার দিকে, মনোযোগটা চলে আপনার হাঁটার দিকে মনোযোগ চলে যাবে। অর্থাৎ আপনি যে প্রেজেন্টেশনটা দিচ্ছেন, যাতে আপনার কথার প্রতি মনোযোগ থাকে মানুষের, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। নাম্বার 6 হলো হিউমার, অর্থাৎ হাস্যরসাত্মক। অর্থাৎ আপনার পুরো বক্তব্য, আপনি ধরেন আধা ঘন্টার একটা প্রেজেন্টেশন করছেন, আধা ঘন্টা যদি আপনি বোরিং কথা বলতে থাকেন, বোরিং ভাবে প্রেজেন্টেশন করতে থাকেন, মানুষের ঘুম ধরে যাবে। আমাদের অনেক সময় দেখা গেছে ইউনিভার্সিটি লাইফে যখন একটু বড় প্রেজেন্টেশন হয়, ধরেন 20 মিনিট 30 মিনিটের, সে সময় দেখা যাচ্ছে অন্যান্য যে স্টুডেন্টরা থাকে তারা একেবারে মানে ঘুমায় যায়, ক্লান্ত হয়ে যায় প্রেজেন্টেশন শুনে শুনে, বোরিং ভাবে বলতেই থাকে। এই জন্য আপনার প্রেজেন্টেশনের মাঝে মাঝে একটু একটু হাস্যরস রাখবেন, এতে একটু কৌতুক বোধ থাকে, একটু হাস্যরস রস থাকে, কিছুটা হাসি আসে আপনার প্রেজেন্টেশনের মাধ্যমে, অর্থাৎ আনন্দ পাওয়া যায়, এরকম কিছু রাখবেন যাতে আনন্দটা থাকে। যে নাম্বার 7 হলো পার্সোনাল স্টোরিজ। এটা হলো পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে, যখন আপনি পাবলিক স্পিকিং এ যাবেন, সেক্ষেত্রে যদি আপনার ওই বিষয়ের উপর পার্সোনাল কোনো স্টোরি থাকে, সেটা আপনি বলতে পারেন। তাহলে কি হবে, শ্রোতা যারা আছে তারা কিন্তু মুগ্ধ হবে আপনার প্রতি, এই স্টোরিটা শুনে তারা মুগ্ধ হবে এবং আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। আচ্ছা, কার মনে হয় আপনার মিউট করা নেই মাইকটা, আওয়াজ আসছে, একটু মিউট করে নেবেন। মিউট করে দেন। আব্দুল লতিফ ভাই মিউট করেন। ওকে, আচ্ছা, তারপরে এখন যে ঠিক আছে। নাম্বার 8, অ্যাড্রেসিং দ্য অডিয়েন্স। অনেক সময় দেখা যায় যে আপনি যখন কথা বলতেছেন,
একসাথে। এখন দেখা গেছে আমরা তো জুমে ক্লাস করতেছি, আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি শুধু স্লাইডটা দেখতে পাচ্ছি। কিন্তু পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনারা যখন শ্রোতারা আপনার সামনে থাকবে, সেক্ষেত্রে আপনি অডিয়েন্সের দিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু আপনাকে প্রেজেন্টেশনটা দিতে হবে। বা যদি আপনার দেখা গেছে পুরো স্লাইডটা আপনার মনে নেই, সেক্ষেত্রে স্লাইডের দিকে তাকাবেন, বলে আবার অডিয়েন্সের দিকে তাকাবেন। তাকানোর ক্ষেত্রে যদি দেখেন আপনি কোনো অডিয়েন্স অমনোযোগী বা কথা শুনতেছে না, বা তার ক্লান্ত হয়ে গেছে, সে বিরক্ত বোধ করতেছে, সেক্ষেত্রে আপনি তাকে অ্যাড্রেস করতে পারেন। সে অডিয়েন্সের নাম জানা থাকলে নাম ধরে ডাক ডাক দিতে পারেন, বা নাম না জানা থাকলে যে ড্রেস করেছে সে কালার বলে ডাক দিতে পারেন, বা তাকে অ্যাড্রেস করতে পারেন, বলে তাকে কোনো একটা কোশ্চেন করতে পারেন, বা তাকে আনন্দদায়ক কিছু একটা বলতে পারেন, যাতে করে তার মনোযোগটা আপনার দিকে ফিরে আসে এবং সে অমনোযোগী থেকে মনোযোগী হয়ে যায়। এতে করে কি হবে, আপনার অডিয়েন্স, পুরো অডিয়েন্সটা আপনার দিকে মনোযোগী থাকবে, আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে, এবং আপনার প্রেজেন্টেশনটা সে মানে আনন্দ নিয়ে শুনবে। এই জন্য মাঝে মধ্যে অ্যাড্রেস করা অডিয়েন্সদেরকে। নাম্বার 9 হলো ভিজুয়ালাইজ ইউরসেলফ। এটা একটা বিষয়। ভিজুয়ালাইজ কিভাবে করবেন? ধরেন আপনি কোনো ঘটনা বলছেন, তো আপনি চিন্তা করবেন ঘটনাটা যেভাবে বলতেছেন আপনি ওই জায়গাতেই উপস্থিত আছেন। ভিজুয়ালাইজ করা যে আপনি ওখানেই উপস্থিত আছেন এবং আপনি সরাসরি এটা দেখতেছেন। বা আপনি কোনো বিষয় নিয়ে কথা বলতেছেন, তো আপনাকে মনে মনে ভাবতে হবে যে আপনি ওই প্লেসটাতেই আছেন, যাকে নিয়ে বলতেছেন বা যে বিষয় নিয়ে বলতেছেন আপনি ওই প্লেসটাতেই আছেন। এটা মনে মনে ভিজুয়ালাইজ করতে হবে। তাহলে কি হবে, আপনার এক্সপ্রেশনটা সুন্দর হবে, ওই কথার সাথে মিল বন্ধনটা ঠিক থাকবে, এবং আপনি যে কথাগুলো বলতে চাচ্ছেন সেগুলো মানে আপনার ভাবভঙ্গি হোক বা আপনার মুড হোক, সেগুলো কিন্তু খুব সুন্দর হবে এবং মানুষ ভালোভাবে গ্রহণ করবে, মানুষ সুন্দরভাবে বুঝবে, এবং আপনার কথাগুলো মানুষ খুব পছন্দ করবে। এই জন্য ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন যে কোনো কথা বা যে কোনো বিষয় নিয়ে কথা বলার সময়। দেন নাম্বার 10 হলো কনফিডেন্স। কনফিডেন্সটা আসলে এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে আমি বলবো। কারণ হলো আপনি যত বেশি কথা বলবেন, যত বেশি প্রেজেন্টেশন দিবেন, যত বেশি পাবলিক স্পিকিং করবেন, তত বেশি কনফিডেন্স আপনার বাড়বে। কারণ একটা জিনিস মানুষ যে জীবনেও করে নাই, তার উপর কনফিডেন্স থাকবে কিভাবে, সে তো সেটা জানেই না। এই জন্য আপনি যত বেশি পাবলিক স্পিকিং করবেন, যত বেশি প্রেজেন্টেশন দিবেন, তত বেশি কনফিডেন্স বাড়বে। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনাদের দেখা গেছে ইউনিভার্সিটি লাইফে একটা লিমিটেড প্রেজেন্টেশন থাকে, এর বেশি করার সুযোগ থাকে না। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ক্লাব আছে, তারপরে বিভিন্ন ডিবেট ফেডারেশন আছে, ওইসব ক্লাব গুলোতে গিয়ে গিয়ে আপনারা ডিবেট করতে পারেন, বা প্রেজেন্টেশন যেখানে হয়, প্রেজেন্টেশনের প্র্যাকটিস যেখানে হয়, পাবলিক স্পিকিং এর প্র্যাকটিস যেখানে হয়, সেখানে গিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এতে কি হবে, আপনার কনফিডেন্স বাড়বে। আরেকটা বিষয় হলো, নতুন নতুন যখন প্রেজেন্টেশন দিবেন, তখন হাতে কিছু একটা রাখার চেষ্টা করবেন, তাহলে কনফিডেন্স পাবেন। অর্থাৎ হাতে আপনি একটা কলম রাখতে পারেন বা মার্কার রাখতে পারেন। এতে করে কি হবে, আপনার হাত মানে হাতে কিছু থাকলে আপনার কনফিডেন্স লেভেলটা ঠিক থাকবে, আপনি নার্ভাস কম হবেন। এটা আপনারা খেয়াল রাখতে পারেন। বা হাতে একটা আপনার নোটবুক রাখতে পারেন, ধরেন আপনি যে প্রেজেন্টেশনটা দিচ্ছেন সেটা আগে থেকে প্রিপারেশন নিয়ে কিছু কিছু নোট করে রাখলেন, সেটা আপনি হাতে রাখতে পারলেন। এতে কি হবে, আপনার কনফিডেন্সটা ঠিক থাকবে, আপনি নার্ভাস হবেন প্রথম প্রথমের ক্ষেত্রে। তারপর 11 নম্বর হলো লজিক্যাল। অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে প্রেজেন্টেশন দিচ্ছেন বা পাবলিক স্পিকিং করবেন, আপনার কথাগুলো লজিক্যাল হতে হবে, যৌক্তিক হতে হবে। আপনি যদি অযৌক্তিক কথা বলেন, আপনার কথাগুলো কেউ গ্রহণ করবে না, কেউ পছন্দও করবে না। এই জন্য লজিক্যাল কথা বলতে হবে, যৌক্তিক কথা বলতে হবে। যে বিষয় নিয়ে কথা বলবেন যাতে যৌক্তিক হয়, অযৌক্তিক কোনো কথা না হয়, বানোয়াট কোনো কথা না হয়। আমরা অনেক সময় বানিয়ে বানিয়ে অনেক কথা বলি, অনেকে বানিয়ে বানিয়ে খুব সুন্দর সুন্দর গল্প বলতে পারি। কিন্তু আপনি যখন কোনো বিষয় নিয়ে একটা বড় পরিসরে আপনার টিচারের সামনে প্রেজেন্টেশন দিচ্ছেন, হতে পারে কোন একটা পাবলিক প্লেসে প্রেজেন্টেশন দিচ্ছেন, বা আপনি জব ইন্টারভিউতে যাচ্ছেন, আপনি বানিয়ে বানিয়ে যদি কোনো কথা বলেন, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। তখন বুঝবে যে আসলে আপনার কিছু স্কিলটা নেই, নলেজটা নেই, আপনি বানিয়ে বানিয়ে কথা বলতে বেশি পছন্দ করেন। এই জন্য যা বলবেন লজিক্যাল বলবেন, যৌক্তিক বলবেন, এবং যা বাস্তবে আছে সেই বিষয়টাই বলবেন। এর নাম্বার 12 হলো গুড আই কন্টাক্ট। এটা গেস্টার এবং পোস্টারের ভিতরেই চলে আসে।
তারপর আলাদাভাবে দিয়েছি, কারণ হলো এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যখন পাবলিক স্পিকিং করবেন, আমরা দেখেছি, আমি কিছুদিন আগে চিল্লা থেকে আসলাম, 40 দিনের জন্য আল্লাহ রাস্তায় গিয়েছিলাম। তো ওখানে তো পাবলিক স্পিকিং এর প্র্যাকটিস হয়, আপনারা জানেন। সেটা হলো দিনের বিষয় নিয়ে আলোচনা করতে হয় প্রত্যেকটা সাথীদেরকেই, কোনো একদিন না একদিন তার ভাগ্যে পড়ে। তো বেশিরভাগই আমি দেখেছি যারাই কথা বলতে যায়, তো শ্রোতা যারা থাকে সামনে তাদের দিকে তাকায় না, হয় উপরের দিকে তাকায় আর নাহলে মসজিদের বাইরে গেটের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলে। এতে করে কি হবে, শ্রোতা যারা আছে তারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে না। পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে বলি, বড় বড় যখন আমরা কোনো সেমিনার করি, তখনও দেখা যায় অনেকেই দেখা গেছে নার্ভাসনেস এর কারণে কি করে, শ্রোতাদের দিকে তাকায় না, বাইরের দিকে তাকায় বা উপরের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলে। এটা কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট করে। বা আই কন্টাক্টটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন কথা বলবেন, শ্রোতাদের দিকে তাকাতে হবে। এমন কি, আপনি কথা বলতেছেন, আপনার সামনে অনেকগুলো শ্রোতা, আপনি শুধু একজন বা দুইজনের দিকেই তাকিয়ে কথা বলতেছেন, তাহলেও হবে না। হতে পারে যারা হুবহু আপনার সামনে আছে তাদের দিকে চোখটা একটু বেশি পড়বে স্বাভাবিকভাবেই, কিন্তু তারপরও আপনার মুখটা মাঝে মধ্যে ঘুরাতে হবে। অর্থাৎ আপনার সকল শ্রোতার দিকেই চোখ নিয়ে আই কন্ট্যাক্টটা রাখতে হবে কথা বলার সময়। অর্থাৎ আপনি একবার একটু বামে তাকালেন, একবার মাঝখানে তাকালেন, একবার ডানে তাকালেন, এভাবে প্রত্যেকটা শ্রোতার দিকে একটু একটু করে তাকাবেন, তাকিয়ে তাকিয়ে কথা বলবেন। তাহলে কি হবে, শ্রোতারা মনোযোগ দিয়ে শুনবে এবং তারা আপনাকে গুরুত্ব দিবে। আপনার আই কন্টাক্ট যদি ভালো থাকে, তাদের চোখের দিকে তাকিয়ে যদি কথা বলতে পারেন, তাহলে তারা বুঝবে যে আপনি কনফিডেন্ট এবং আপনি যে কথাগুলো বলছেন সেগুলো ভালো কথা বলতেছেন বা উপযুক্ত কথা বলতেছেন, কোনো বানানো কথা বলতেছেন না। তারা আপনার ভিতরে কনফিডেন্সটা খুঁজে পাবে এবং তারা ওই কথাগুলো গ্রহণ করবে। এই জন্য আই কন্ট্যাক্টটা খুবই জরুরি। কথা বলার সময় অবশ্যই আই কন্ট্যাক্ট রাখবে, চোখের দিকে তাকিয়ে কথা বলবে। সাবধান। স্যার, আপনার কথার মাঝে একটু ডিস্টার্ব করলাম, দুঃখিত তার জন্য। জি স্যার, জি। আমাদের জবস আউটলেটের কর্ণধার আব্দুল লতিফ ভাই একটু কথা বলতে যাচ্ছেন। তো স্যার, সে কি কথা বলতে পারবে? হ্যাঁ, অবশ্যই বলেন। ভাই, আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, আব্দুল লতিফ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং চমৎকার একটা সেশন এনজয় করতেছেন। তো কেমন লাগছে সবার আজকের এই সেশন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। জি ভাই, অনেক ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভাই। যদি সমস্যা না হয় তাহলে একটু যদি সবার ক্যামেরাটা ওপেন করেন, আমি একটা আর কি স্ক্রিনশট নিতে চাই আমার ল্যাপটপ থেকে। কারণ এটা দেখতে খুব ভালো লাগে আসলে, কারা কারা জয়েন করছে। এটা একটু যদি সমস্যা না হয় আর কি। জি যাদের জি। সমস্যা আছে তাদের দরকার নাই, যাদের সমস্যা নেই তারা একটু ওপেন করেন। হ্যাঁ, সবাই ভিডিওটা অন করে দেন। আচ্ছা, আমি কি কথা চালিয়ে যাব? একটু স্যার, আমি একটু জাস্ট 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি, একটু সময় নেব প্লিজ। ওকে। তো দেখতে আসলে সবাইকে অনেক চমৎকার লাগছে আসলে স্যার। আহ, আহ, বিষয়টা এরকম যে কাদের সাথে নিয়ে আমরা ট্রেনিং প্রোগ্রামটা চালু করতেছি, কাদের সাথে নিয়ে আমরা এটা আগাচ্ছি, এটা বোঝা যাচ্ছে না। তো আমাদের যে মূল মোটিভ দেখেন যে বাংলাদেশে কিন্তু অনেক বেকার, আমরা কিন্তু চাইলেই সব বেকার এট এ টাইমে আমরা কিন্তু স্কিল করতে পারবো না, আমরা কিন্তু সবাইকে এট এ টাইম আমরা ট্রেন আপ করতে পারবো না, কিন্তু আমাদের এন্ড থেকে যতজনকে পসিবল আমরা কিন্তু ট্রেন আপ করার চেষ্টা করে যাচ্ছি। এবং স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার এর আগেও চমৎকার দুটা অনেক ইম্পর্টেন্ট একটা সেশন নিয়েছেন, যেমন ইন্টারভিউ টেকনিকের উপর ছিল। আমাকে অনেকেই জানিয়েছে পার্সোনালি যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেশন ছিল, এটা তাদের অনেক কাজে লেগেছে। ইভেন অনেকে ইন্টারভিউ বোর্ডে গিয়েও সেই আলোকে ইন্টারভিউ দিয়েছেন, যেটা চমৎকার ইন্টারভিউ হয়েছে, তারাও এরকম ফিডব্যাকও আমি পেয়েছি। আর একটা ছিল যে কমিউনিকেশন স্কিল, অনেকে মেইল লিখতে পারতো না। গতবার এই সেশনের পরে আমাদের স্যারের এই কমিউনিকেশন স্কিল সেশনের পরে অনেকে আমাকে জানিয়েছে, আমাদের পেজে জানিয়েছে, আমাকে পার্সোনালি জানিয়েছে যে অনেক ধন্যবাদ, এখন চাইলে সবাই ভিডিওটা অফ করতে পারেন, অনেক ধন্যবাদ। আমাকে স্যার, জানিয়েছেন যে তারা এখন সুন্দর করে মেইল করতে পারেন, তারা সিভিটা কিভাবে পাঠায় সেটা করতে পারেন।
হ্যাঁ, এই ধরনের কাজগুলো কিন্তু তারা এখন করতে পারতেছেন। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ, উনি অনেক ব্যস্ত মানুষ, তারপরেও আপনাদের জন্য সময় বের করছেন, এবং এত দামি একটা ট্রেনিং, এত ইম্পর্টেন্ট একটা ট্রেনিং সবই কিন্তু আমরা আপনাদেরকে বিনামূল্যে দিচ্ছি। এর জন্য কিন্তু আপনাদেরকে একটা পয়সাও খরচ করতে হচ্ছে না। আপনারা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা দেখে থাকবেন যে এই ধরনের ট্রেনিং এ 500 থেকে 750 টাকা পর্যন্ত তারা সেল করে, এবং একবার তারা এই যে ভিডিও করে রেখে দিয়েছে সেই মানধাতা আমলে ওটাই চলতেছে। কিন্তু এরকম যে লাইভ একটা সেশন, এই যে আপনারা কথা শুনতেছেন, স্যার বলতেছে, আপনারা আবার একটা সার্টেন সময় পরে আবার যে আপনারা স্যারকে কোশ্চেন করবেন, স্যার অ্যান্সার দিবেন, এই ধরনের কিন্তু সুযোগ সেইখানে নাই। তো আপনারা যদি বলেন, আমরা সামনে আরো যে বিষয়গুলো আরো জরুরি, যেমন আমাদের যে জব প্লেসে যখন ঢোকার জন্য কিছু এইচআর, কিছু আমাদের কিছু রুলস রেগুলেশন আছে, আমাদের চাকরির প্রথম 100 দিনে কি করণীয়, এইটার কিছু আমাদের করণীয় কাজ আছে, আমাদের চাকরিতে অ্যাপ্লাই থেকে শুরু করে ইন্টারভিউ থেকে শুরু করে একটা জায়গাতে ক্যারিয়ার ডেভেলপমেন্টের একটা জায়গা আছে, একটা ওটার উপরে ট্রেনিং এর দরকার আছে। তো আপনারা যদি চান, আমি আপনাদের থেকে একটু মতামত নিব যে আমরা এই ধরনের ফার্দার একদমই অল্প মূল্যে, সবই তো আর আসলে আমরা ফ্রিতে করাতে পারবো না, একদম স্বল্প মূল্যে আমরা কিছু পেইড আমরা কোর্স আমরা লঞ্চ করতে চাই, যেটা একদম নামমাত্র মূল্যে থাকবে। এখন আমরা কি, আপনাদের কি মতামত, এটা কি করা যায় কিনা? জি জি, জি করা করা যায়, আমি যায়। একমত। জি স্যার, অবশ্যই করা যায় স্যার, করা যায়। আমরা আগ্রহী স্যার। জি, থ্যাংক ইউ সো মাচ করা যায় আর স্যার। থ্যাংক ইউ সো তবে মাচ। একটু স্যারের একটু ব্যাপারে একটু যুক্ত নতুন করতে করে, চাই, একটু যে হ্যাঁ, ওই কোর্সগুলোর মধ্যে যদি সার্টিফিকেশনের একটা ব্যবস্থা থাকে তাইলে একটু ভালো হয়, একটা থ্যাংক ডকুমেন্টারিতে ইউ সো আমাদেরও মাচ। এই থাকলো। যে একটা, এই যে কে বলছিল যে নাসর আহমেদ, নেসার আহমেদ। একদম জি। চমৎকার একটা, হ্যাঁ চমৎকার একটা আপনি একটা টপিক আমাদেরকে বলেছেন, কারণ আপনি ট্রেনিং এ- করলেন, ওটা যদি সার্টিফিকেশন আপনি পান তাহলে হবে কি, ওটা আপনি সিভিতে অ্যাড করতে পারবেন। আপনার একটা মনে করেন লিখিত ডকুমেন্টস থাকলো, আমাদের সার্ভার থেকেও চেক করতে পারবেন। তো আমরা ইনশাআল্লাহ এটা করব, এবং সেই জিনিসগুলো অবশ্যই সির দিকেও আমরা হয়। আমি হাসিবুর রহমান স্যারকে আমি অনুরোধ করবো এখন থেকে ওইরকম একটা মেন্টাল প্রিপারেশন নেওয়ার জন্য, স্যার যে এইসব স্যার যারা আজকে এই যে দেখতেছেন, যে যারা আজকে এই যে ট্রেনিং এ অ্যাটেন্ড করছেন, সবাই কিন্তু দে আর হাংরি ফর দ্য নলেজ। হ্যাঁ, তারা অনেকেই অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, কিন্তু অনেকেই দেখবেন কি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েও এট এ টাইম একই জবে আপনারা অ্যাপ্লাই করতেছেন, কিন্তু ওই যে সার্টিফিকেট কিন্তু সবার আছে, কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, এক্সট্রা ট্রেনিং যার কিন্তু ভালো, সেই কিন্তু জব ফিল্ডে এগিয়ে যাচ্ছে। সুতরাং এই ধরনের ট্রেনিং আপনারা কখনোই কোথাও থেকে মিস করবেন না। আর ইনশাল্লাহ আমরা সামনে আরো ভালো ভালো ট্রেনিং নিয়ে আসবো। আপনারা আমাদের জবস আউটলেটের অ্যাপসটা সবাইকে শেয়ার করবেন। আরো একটা কথা এখানে অ্যাড করতে চাই যে স্যার কিন্তু আমাদের মেন্টাল হেলথ কোচ, যদি কারো কোনো ধরনের বা আশেপাশে কারো এরকম কোনো ধরনের কোনো সমস্যা দেখেন যে ছেলেটা ডিপ্রেস, হ্যাঁ, বা তার জব নিয়ে অনেক সমস্যা, এই ধরনের ক্যারিয়ার কনসালটেন্সি কিন্তু স্যার দিয়ে থাকে। আপনি কি করবেন, তাকে স্যারের ইয়েটা দিয়ে দেবেন, বা আমাদের পেজে যদি নক দেন তাও আমরা জানিয়ে দেবো, কিংবা আমাদের পেজ, স্যারের পেজ লিংক আমরা গ্রুপে শেয়ার করে দেবো, পেজে শেয়ার করে দেবো। তাইলে হবে কি, আপনার এই যে একটু একটু আপনার যে কাজ, আপনার একটু অ্যাক্টিভিটি একটা ছেলেকে কিন্তু সুইসাইডের মতো একটা অ্যাটেম্প থেকে রক্ষা করবে, একটা পরিবার ভাঙ্গা থেকে রক্ষা করবে। তো আমি আশা করব আপনাদের থেকে এই ধরনের হেল্প আমরা পাবো ইনশাল্লাহ। আর আমি আর কথা বলবো না, স্যারকে অনুরোধ করব, স্যারের দুইটা লেসনই চমৎকার ছিল, খুব ভালো ফিডব্যাক ছিল, এই জন্য আমি স্যারকে অনুরোধ করেছি যে স্যার আর একটা লেসন প্লিজ নেন, এবং সামনে আরো আপনাদের পক্ষ থেকে আমার অনুরোধ থাকবে, আমি জানি না যে আপনাদের পক্ষ থেকে আমার বিশ্বাস যে অনুরোধ থাকবে যে স্যার যেন এরকম আরো বেশ কিছু টপিক নিয়ে আমাদের সামনে হাজির হন। তো এই বলে আমি শেষ করতেছি। সবাইকে অনেক ধন্যবাদ আজকে ট্রেনিং এ জয়েন করার জন্য, এবং আপনারা ট্রেনিংটা অ্যাটেন্ড করেন, এবং স্যারকে আমি রিকোয়েস্ট করব তার মূল্যবান কথাগুলো চালিয়ে যাওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। সালাম। প্রতীক ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করার জন্য। আমি আরেকটু অ্যাড করতে চাই, একটা সার্টিফিকেশনের কথা যেটা আসলো, সেটা হলো অবশ্যই সার্টিফিকেট থাকবে, তবে আমি এটার সাথে একটু বলতে চাই, সার্টিফিকেট ওরকম সার্টিফিকেট যাতে না হয় যারা, যেগুলো আসলে হর হামেশা সবাই দিয়ে থাকে, এগুলোর দ্বারা আসলে কোনো লাভ হচ্ছে না। তো আমরা চাই যে আপনি ওই সার্টিফিকেট রাখবেন যেটাতে একটা আপনার অ্যাসেসমেন্ট থাকবে, অ্যাসেসমেন্ট বেসড সার্টিফিকেট, সার্টিফিকেশন যেটাকে আমরা বুঝি আর কি।
অ্যাসেসমেন্ট থাকলে বোঝা যাবে যে আসলে যে ব্যক্তিটা এই কোর্সটা করেছে সেই কোর্স থেকে কতটুকু নিতে পেরেছে, কতটুকু শিখতে পেরেছে। তাহলে কিন্তু এই সার্টিফিকেটের মূল্যটা আরেকটু ভারী হবে, আরেকটু সুন্দর হবে। সেটা তার ক্যারিয়ার লাইফে আরেকটু ভ্যালু অ্যাড করবে। এটা ইনশাল্লাহ রাখার চেষ্টা করবে। জি, জি। ধন্যবাদ স্যার। জি অবশ্যই। তাহলে আমরা আমাদের লেসনটা কন্টিনিউ করি। জি স্যার। জি স্যার। জি, 8 পাবলিক স্পিকিং মিস্টেক ইউ নিড টু স্টপ মেকিং। পাবলিক স্পিকিং করার ক্ষেত্রে যেই ভুলগুলো করে থাকি সেগুলো আমরা একটু জানি। নাম্বার 1 হলো রিডিং এই স্পিচ ওয়ার্ড ফর ওয়ার্ড। অর্থাৎ আমরা যখন কোনো প্রেজেন্টেশন দেই পাওয়ার পয়েন্টের মাধ্যমে, বা দেখা গেছে অনেকে পাওয়ার পয়েন্টে দেয় না, অনেক প্রেজেন্টেশন শিট রেডি করা থাকে, লেকচার শিট রেডি করা থাকে, ওটা দেখে দেখে আমরা কি করি, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ি। এভাবে কিন্তু প্রেজেন্টেশন দেওয়া ঠিক না। আপনি যদি ইউনিভার্সিটি প্রেজেন্টেশনও দিয়ে থাকেন, তারপরেও আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হয় ওরকম করবেন না। আপনি কি করবেন, মূল টপিক গুলো বা মূল কোর্স গুলো আপনি উল্লেখ করবেন স্লাইডের ভিতরে, কিন্তু ব্যাখ্যাটা আপনি নিজ থেকে দিবেন। এটা অডিয়েন্সের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি নিজ থেকে বলবেন ব্যাখ্যাটা বা ডিটেলসটা, কোনো লাইনের ডিটেলস, কোনো বিষয়ের ডিটেলস, ওটা আপনি নিজ থেকে বলতে হবে। আপনি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড দেখে দেখেই পড়েন তাহলে কিন্তু প্রেজেন্টেশনটা সুন্দর হবে না, বা আপনার মার্কিংটা কমে যাবে। অর্থাৎ সেই প্রেজেন্টেশনটা সুন্দর দেখাবে না, অডিয়েন্সের মনোযোগ কম থাকবে। আপনি যদি মূল টপিক গুলো আপনি সাইডে রাখবেন এবং ব্যাখ্যাটা আপনি নিজ থেকে বলতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রেজেন্টেশনটা দেখতেও সুন্দর লাগবে, মানুষ মনোযোগ দিয়ে শুনবেও। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। নাম্বার 2 হলো ইউজিং বোরিং টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ। যেটা একটু আগেও বলেছিলাম, আপনি যদি একজন ডাক্তার হয়ে থাকেন বা মেডিকেল স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি এখন পাবলিকের সামনে গিয়ে আপনি মেডিকেল টার্মস বলতে থাকেন, তাহলে কিন্তু তারা কিছুই বুঝবে না। ঠিক একইভাবে আপনি একজন ইঞ্জিনিয়ার, এখন আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে ইঞ্জিনিয়ারিং টার্মস গুলো আছে, যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, সেগুলো যদি আপনি গিয়ে সাধারণ মানুষকে বলতে থাকেন, তারা কিন্তু বুঝবে না। ওটা আপনাকে বাংলায় ভেঙে বোঝাতে হবে যে টেকনিক্যাল ওই টার্মস বা ওই ল্যাঙ্গুয়েজটা আসলে বলতে কি বোঝাচ্ছে, সেটা আপনাকে ভাষায় ভেঙে বোঝাতে হবে। অর্থাৎ টেকনিক্যাল বোরিং ল্যাঙ্গুয়েজ গুলো খুব কম ব্যবহার করতে হবে। নাম্বার 3 হলো ফোকাসিং সোললি অন হোয়াট ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট। অর্থাৎ অনেকেই দেখা গেছে কথা বলার সময় শুধুমাত্র ফোকাসটা দেয় কি, যে সে কি বলতে চায় সেটার উপর। আসলে এটার উপর যদি আপনি পুরোপুরি ফোকাসটা দিয়ে থাকেন যে আপনি কি বলতে চাচ্ছেন, তাহলে কিন্তু অডিয়েন্স স্যাটিসফাইড হবে না। অডিয়েন্সের স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে অডিয়েন্স কি চাচ্ছে, যারা শ্রোতা তারা কি জানতে চাচ্ছে আপনার থেকে, সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। এই জন্য অবজারভেশন পাওয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোথাও কথা বলতে যাবেন, প্রেজেন্টেশন দিতে যাবেন, আপনি কথা বলার মাঝে মাঝে অবজার্ভ করবেন যে অডিয়েন্স আসলে কিভাবে নিচ্ছে আপনার কথাগুলো, কিভাবে শুনতেছে, মনোযোগ দিয়ে শুনতেছে কিনা, আগ্রহ নিয়ে শুনতেছে কিনা, তাহলে বুঝবেন যে না, অডিয়েন্স যেটা চাচ্ছে সেটা পাচ্ছে। যদি দেখেন অডিয়েন্স আগ্রহ নিয়ে শুনতেছে না, তখন কিন্তু আপনাকে কথাটা একটু ঘুরাতে হবে। তারা আসলে কি জানতে চাচ্ছে সেটা আপনি জানার চেষ্টা করতে হবে, তাকে প্রশ্ন করার মাধ্যমে হোক বা তাকে এঙ্গেজ করার মাধ্যমে। আপনি যে কথাটা বলছেন ওই কথার ভিতরে তাকে এঙ্গেজ করেন, কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করেন, সেই এঙ্গেজ করার মাধ্যমে আপনি তার আগ্রহ বিষয়টা জানতে পারবেন, সে কি জানতে চাচ্ছে সেটা জানতে পারবেন। এভাবে কিন্তু আপনার পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশনটা সুন্দর হবে। নাম্বার 4 হলো থিঙ্কিং ইউর স্লাইডস আর এভরিথিং। এটা একটা বড় ভুল, যে অনেকেই মনে করে স্লাইডস আর এভরিথিং। অর্থাৎ একটু আগে যেটা বললাম যে স্লাইডে শুধুমাত্র মূল টপিক গুলো থাকবে, স্লাইড কিন্তু এভরিথিং না, স্লাইডে সবকিছু থাকবে না। সবকিছু যেটা থাকবে সেটা হলো আপনার ব্রেইনে। আপনাকে ব্রেন থেকে বুঝে বুঝে মানুষকে অবজার্ভ করে ওই অনুযায়ী আপনাকে কথা বলতে হবে। স্লাইড হলো জাস্ট একটা শো, এখানে কিছু লেখা থাকবে, অল্প কিছু কিছু ডিজাইন থাকবে, কিছু টার্মস থাকবে, সেগুলোকে আপনাকে ভেঙে ভেঙে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতে হবে মানুষদের। স্লাইড কিন্তু সবকিছু না। নাম্বার 5 হলো স্টার্টিং উইথ এ জোক। এটা একটা বড় ভুল। অনেকেই দেখা গেছে কথা বলার শুরুতে একটা জোক বলে কথা শুরু করে। এতে কি হয়, আপনি যখন জোকটা বলবেন, মানুষের সম্পূর্ণ মনোযোগটা জোকে মানে ওই মজা জোকসের ভিতরে চলে যাবে,
সে ওটা নিয়ে মনে মনে হাসতে থাকবে। তো আপনি 5 মিনিট 10 মিনিট একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দিচ্ছেন, একটা মানুষের মনোযোগ যদি শুরু থেকে ওই জোকসের ভিতরে পড়ে থাকে, হাসির ভিতরে পড়ে থাকে, আপনার কথার মনোযোগ কিন্তু সে পাবে না, আপনার গুরুত্বপূর্ণ কথাটা সে বুঝতে পারবে না, কারণ তার মনোযোগ নেই। এই জন্য জোকস বলে শুরু করবে না, এতে কি হবে, মানুষের মনোযোগ নষ্ট হয়ে যাবে, মানুষের মনোযোগ জোকসের ভিতরে চলে যাবে, হাসির ভিতরে চলে যাবে। দেন নাম্বার 6 হলো হ্যাভিং টু মাচ নার্ভাস এনার্জি। অর্থাৎ অনেকেই দেখা যায় কথা বলার সময় খুব নার্ভাস ফিল করে, মানে কথা বলতেছে, কথা বলতে বলতে একেবারে আস্তে নীরব হয়ে যায়, কথা বলতে বলতে মানে শরীরে ক্লান্ত, মানে এরকম ভাব দেখায় যে কথা বলতে পারতেছে না, ক্লান্ত অনুভব করতেছে। এরকম কিছু করা যাবে না, নার্ভাস এনার্জি দেখানো যাবে না, দেখাতে হবে যে আপনি কনফিডেন্ট। আপনি যদি নার্ভাস হয়ে থাকেন, ধরেন আপনি বাস্তবে নার্ভাস, আসলেই নার্ভাস, আপনি প্রথম প্রথম প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, আচ্ছা, তার থেকে সাউন্ডটা আসছে, একটু মিউট করে দিবেন। ধরুন আপনি বাস্তবে নার্ভাস হয়ে গেছেন, তারপরে কিন্তু আপনাকে দেখাতে হবে আপনি এনার্জেটিক, আপনাকে এনার্জেটিক থাকতে হবে। ধরেন আপনি একটু পানি খেয়ে নিতে পারেন, অনেক সময় কথা বলতে বলতে পানির তৃষ্ণা হয়ে থাকে, এই জন্য কথাটা মুখ দিয়ে অনেক সময় বের হয় না, গলা শুকিয়ে যায়, একটু পানি খেয়ে নেবেন মাঝে মাঝে। পানির একটা বোতল সাথে রাখবেন বা সাইডে রাখবেন, যাতে করে কথা বলার ফাঁকে ফাঁকে আপনি পানি খেতে পারেন, এতে করে একটু এনার্জিটা আসবে। অর্থাৎ আপনাকে এনার্জেটিক দেখাতে হবে এবং কনফিডেন্ট দেখাতে হবে, নার্ভাসনেস দেখানো যাবে না, তাহলে কিন্তু অডিয়েন্সরা আপনার কথার গুরুত্ব দিবে না, বা আপনার থেকে, আপনার প্রেজেন্টেশন থেকে তারা স্যাটিসফাইড হবে না। নাম্বার 7 হলো গোয়িং ওভারবোর্ড অন ইউর স্লাইড। এই কথার মানে হলো আপনি স্লাইডে যে টপিক গুলো রাখবেন, ওই টপিক গুলো নিয়ে কথা বলবেন, ওই টপিকের বাইরে অন্য বিষয় নিয়ে কথা বলবেন না। এটা একটা ব্যাড হ্যাবিট। অনেকেই দেখা গেছে স্লাইডে একটা টপিক নিয়ে আলোচনা করার কথা, সে ওই আলোচনা থেকে শুরু করে করে যেতে যেতে বাইরের অনেক আলোচনা করে ফেলে, এটা ঠিক না। অর্থাৎ আপনার স্লাইডে যে টপিক গুলো থাকবে, ওই টপিক এর ভিতর থেকেই আপনি আপনার ব্যাখ্যা দিবেন, আপনি আপনার কথা বলবেন, তাহলে কি হবে, আপনার টাইমটা ঠিক থাকবে, প্রেজেন্টেশন বা আপনার উপস্থাপনার টাইম টেবিলটা ঠিক থাকবে। আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু সময় ভিতরে ওটা শেষ করা দরকার, বা কতটুকু সময় ভিতরে আপনি শেষ করতে পারবেন, এটা আপনি বুঝতে পারবেন, লিমিটেশনটা থাকবে। আর যদি আপনি স্লাইড থেকে বের হয়ে অন্যান্য কথা শুরু করে দেন, তাহলে কিন্তু আপনার লিমিটেশনটা ঠিক থাকবে, time অনেক বেশি লাগবে, দেন আপনার মূল কথাগুলো মানুষ জানতে পারবে না, কমপ্লিট হবে না presentation টা। নাম্বার 8 হলো ডোন্ট অ্যাপোলোজাইজ ফর এনিথিং। ব্যাড হ্যাবিট অনেকের, অনেকেই আছে অনেক ভুল করে, তারপরে অনেক ভুল ব্যাখ্যা দিয়ে থাকে, অনেক সময় ভুল বলে থাকে, কিন্তু একটু সরিও বলে না, একটু সরি ফিল করে না। এটা বলতে অনেক সময় বলতে হবে। আপনি যদি কোনো প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, প্রেজেন্টেশনের শেষে আপনি যদি কোনো ভুল করে থাকেন, সবাইকে একটু সরি বলে দিলেন, কোনো একটা ভুল কিছু হয়ে গেছে আপনার দ্বারা, আপনি একটু সরি বলে দিতে পারেন। কাউকে একটু কড়া ভাষায় কিছু কথা বলে ফেলেছেন, তাকে একটু হাত বুলিয়ে দিলেন, এভাবে কি মিজানুর মিউট। রহমান ভাই, আপনি কাইন্ডলি মিউট করে দেন। জি, আপনি যদি এরকম সরি না বলেন, বা কাউকে কড়া ভাষায় কিছু কথা বললেন তারপর সরি বললেন না, বা কাউকে একটু আদর করে দিলেন, এতে কি হবে, আপনার প্রতি তার গুরুত্বটা বাড়বে, সে বুঝবে যে আসলে সে আপনি পরিস্থিতির কারণে ওই কথাটা বলেছেন, আপনি আসলে তাকে ইঙ্গিত করে সে কথাটা বলেননি। তখন আপনার প্রতি তার সম্মানটা বেড়ে যাবে, বা আপনার কথাগুলো তার কাছে বেশি গ্রহণযোগ্য হবে। এই জন্য একেবারেই ওরকম না হওয়া যে আমি যা বলছি তো বলছি, আমি সরি কেন বলবো, বা এরকম না হওয়া, সবসময় অবনত থাকা। অবনত থাকলে কি হবে, মানুষ খুশি হবে, মানুষ আপনাকে পছন্দ করবে। তারপর আমরা যদি সামনে যাই, গাইডলাইন্স অফ প্রেজেন্টেশন। নাম্বার 1 হলো প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে প্রেজেন্টেশনটা কি হতে হবে, ইনফরমেটিভ হতে হবে। অর্থাৎ আপনি যে প্রেজেন্টেশনটা তৈরি করবেন, যে স্লাইডটা টেবিলে, পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করবেন, ফাইল তৈরি করবেন, সেটা অবশ্যই ইনফরমেটিভ হতে হবে। অর্থাৎ আপনি স্লাইড তৈরি করলেন, এরকম কিছু লিখলেন যেটা আসলে ইনফরমেশন নেই,
আপনি যে বিষয় নিয়ে কথা বলতেছেন সেই বিষয়ের ইনফরমেশন স্লাইডের ভিতরে নেই বা ওই প্রেজেন্টেশনের ভিতরে নেই, ওই শীটের ভিতরে নেই, তাহলে এটা কমপ্লিট হবে না বা সুন্দর হবে না। এই জন্য ইনফরমেটিভ থাকতে হবে, অর্থাৎ ইনফরমেশন ফুল থাকতে হবে। নাম্বার 2 হলো ডেমনস্ট্রেটিভ থাকতে হবে। আপনার প্রেজেন্টেশনটা ডেমনস্ট্রেটিভ হতে হবে, অর্থাৎ ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতে হবে, বা আপনার কিছু চিত্র চিত্র দিতে পারেন, কিছু আর্ট দিতে পারেন আপনার প্রেজেন্টেশনটা বোঝানোর জন্য, বোঝানোর সহজ যাচ্ছে। অনেক সময় দেখা গেছে লিখিত ইনফরমেশন দ্বারা সবকিছু কিন্তু বোঝা যায় না, কোনো একটা চিত্র দেওয়া যেতে পারে, কোনো একটা আর্ট দেওয়া যেতে পারে, এরকম কিছু দেওয়ার মাধ্যমে আপনি ডেমনস্ট্রেট করতে পারেন, বা কোনো একটা টেবিল দিতে পারেন, টেবিলের মাধ্যমে আপনি ডেমনস্ট্রেট করতে পারেন, আপনার পরিপূর্ণ ব্যাখ্যা আকারে ওটা দিতে পারেন যাতে করে মানুষ সহজে বুঝতে পারে। নাম্বার 3 হলো পার্সুয়েসিভ, অর্থাৎ আপনার প্রেজেন্টেশনটা বা স্লাইডটা এরকম হতে হবে যাতে মানুষের আগ্রহ বাড়ে, মানুষ অনুপ্রাণিত হয় আপনার স্লাইড গুলো দেখে, তাদের কাছে সুন্দর লাগে, চোখ জুড়ানো হয়, মানুষের আগ্রহটা বেশি বেশিক্ষণ থাকে। এরকম আগ্রহ যাতে থাকে, স্লাইডটা ওরকম ভাবে তৈরি করতে হবে, সুন্দর করে তৈরি করতে হবে। এর নাম্বার 4 হলো এন্টারটেইনিং, অর্থাৎ আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, যদি সেটার ভিতরে আনন্দ না থাকে তাহলে কিন্তু কারোই মনোযোগ থাকবে না, কেউ মনোযোগ দিয়ে আপনার প্রেজেন্টেশনটা শুনবে না। সেক্ষেত্রে আপনাকে প্রেজেন্টেশনটা অবশ্যই কি করতে হবে, এন্টারটেইনিং করতে হবে, আনন্দময় করে তুলতে হবে। এখন আপনি ধরেন প্রেজেন্টেশনের জন্য একটা স্লাইড তৈরি করেছেন, স্লাইডের ভিতরে আপনি 50% লেখা রাখবেন এবং 50% খালি স্পেস রাখবেন। আপনি যদি পুরো ঘর অর্থাৎ পুরোটা স্লাইড ধরে শুধু লেখা দিয়ে রাখেন, মানুষের পড়তে কষ্ট হবে, দেখতে অসুবিধা হবে, মানুষ বুঝবে না সহজে, স্লাইড গুলো চলে যাবে, সে পরিপূর্ণ বুঝবে না। এই জন্য স্লাইড গুলো এরকম একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন, একটু বড় বড় অক্ষরে লিখবেন, বা কালারটা সবসময় একটু ম্যাচিং করে রাখবেন। ধরেন আপনি একটা ব্যাকগ্রাউন্ডে কালো কালার দিলেন, আপনি এখন লেখাটাও কালো কালার দিলেন, তাহলে কিন্তু কেউ লেখাগুলো দেখবে না স্পষ্ট ভাবে। তো আপনার ব্যাকগ্রাউন্ড এবং ফন্টের কালারটা যাতে একটু বিপরীত হয়, যাতে করে ফন্ট গুলো স্পষ্ট ভাবে দেখা যায়। ধরেন আপনারা যে স্লাইডটা দেখতেছেন, লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না, আর আমি যদি এখানে হালকা নীল দিতাম বা অ্যাশ কালার দিতাম, আপনার কিন্তু পড়তে একটু কষ্ট হতো, কারণ ব্যাকগ্রাউন্ডের কালার সাথে একটু মিলে যেত, খুব দূরের থেকে কিন্তু পড়তে পারতেন না। এই জন্য লেখার কালার বা লেখার ফন্টের সাইজটা এরকম ভাবে দিবেন, বা চিত্রগুলো এরকম ভাবে দিবেন যাতে স্পষ্ট ভাবে দেখা যায়, ক্লারিটিটা থাকে স্লাইডের, সুন্দরভাবে দেখা যায়, তাহলে শ্রোতাদের আগ্রহটা বেশি থাকে। এখানে একটি কথা আছে, এ গুড প্রেজেন্টেশন ইজ এ পপটা প্রেজেন্টেশন। পপটা মিন্স, হোয়াট ডাজ পপটা স্ট্যান্ড ফর? পপটার পি, প্রথম পি বোঝাচ্ছে পারপাস অফ প্রেজেন্টেশন, অর্থাৎ প্রেজেন্টেশনের উদ্দেশ্য কি, আপনি যে প্রেজেন্টেশনটা দিচ্ছেন কি উদ্দেশ্যে নিয়ে দিচ্ছেন বা কোন উদ্দেশ্যে দিচ্ছেন। ধরেন আপনার ক্লাস অ্যাসাইনমেন্ট হতে পারে, ক্লাস প্রেজেন্টেশন হতে পারে, সেটার উদ্দেশ্য কি থাকে? এটার উদ্দেশ্য হলো আপনাকে স্যার একটা টপিক দিয়েছে, সেই টপিকটা আপনাকে পরিপূর্ণভাবে স্লাইড আকারে প্রেজেন্টেশন দিয়ে বুঝিয়ে দিতে হবে, সেটা হলো আপনার পারপাস, অর্থাৎ পরিপূর্ণ ব্যাখ্যা আকারে আপনাকে ওই টপিকটা বুঝিয়ে দিতে হবে। দেন নাম্বার 2, ও অর্থাৎ অর্গানাইজিং এ প্রেজেন্টেশন। আপনি যখন একটা প্রেজেন্টেশন সাজাবেন, কিভাবে সাজাবেন? ধরেন আপনাকে একটা টপিক দিল, ওই টপিকটা শুরু থেকে প্রথমে আপনাকে বলতে হবে সেই টপিকটা বলতে কি বোঝাচ্ছে। আপনি অরিজিন দিতে পারেন, ওইটা ওই টপিকটা বা ওই বিষয়টা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে। ওখানে যদি আপনার ক্যালকুলেশনের কোনো বিষয় থাকে, অ্যানালাইসিস থাকে, সেই অ্যানালাইসিসটা করে দেখতে পারেন। অ্যানালাইসিস করার পর আপনাকে সবার লাস্টে একটা ব্যাখ্যা করতে পারেন। এটা আবার কি জানি অন করেছেন, মিউট করে দিবেন। শুভ ভাইয়া মিউট করে রাখলে ভালো হয়, মিউট করে দেন। স্যার আপনি মিউট করে দেন একটু, তাহলে আর করতে পারবেন।
জি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে অর্গানাইজিং এ প্রেজেন্টেশন, আপনি অ্যানালাইসিস থাকলে অ্যানালাইসিস দিতে পারেন, তারপর অ্যানালাইসিস এর পরে আপনি একটা ব্যাখ্যা দিবেন, দেন আপনি রেজাল্টটা তুলে ধরবেন যে অ্যানালাইসিস করার পরে আপনি আসলে কি রেজাল্টটা পেয়েছেন। এই যে একটা সিরিয়াল সাজানো, অর্গানাইজ করা, প্রেজেন্টেশনটাকে এভাবে অর্গানাইজ করতে হবে স্টেপ বাই স্টেপ। এখন যদি আপনি লাস্টের অংশ আগে দেন, আগের অংশ পরে দেন, তাহলে কিন্তু প্রেজেন্টেশনের অর্গানাইজেশনটা সুন্দর হবে না। মানুষ বুঝবে না আপনার প্রেজেন্টেশন থেকে যে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন। এই জন্য অর্গানাইজ করে রাখতে হবে, স্টেপ বাই স্টেপ আগাতে হবে, প্রেজেন্টেশনটা সাজাতে হবে। তারপরে নাম্বার 3 হলো প্রিপারেশন ফর দ্য প্রেজেন্টেশন, অর্থাৎ আপনি পারপাস ঠিক করলেন, অর্গানাইজ করলেন একটা প্রেজেন্টেশন, সেট আপ করলেন, সবকিছু ঠিক করলেন, এবার প্রিপারেশন করতে হবে, প্রিপারেশন নিতে হবে। প্রেজেন্টেশনটা নিজে একবার বাসায় ট্রাই করেন, বা যখন আপনি ক্লাস প্রেজেন্টেশন দিতে যাবেন তখন আপনার যে গ্রুপ আছে গ্রুপ নিয়ে আপনি আলাদা একটু প্র্যাকটিস করেন 2-3 বার। তাহলে কি হবে, আপনার কনফিডেন্সটা বাড়বে। আপনার যদি কোনো কোশ্চেন থাকে বা প্র্যাকটিস করলে কি হবে, আপনার যে গ্রুপ মেম্বার থাকবে তারা আপনাকে কোশ্চেন করবে, কোশ্চেনের উত্তর দিবেন, তখন আপনি বুঝতে পারবেন যে স্যার বা ক্লাসের অন্য স্টুডেন্ট আপনাকে কি কোশ্চেন করতে পারে, তখন আপনাকে কিভাবে উত্তর দিতে হবে। আপনি আগে থেকে একটা প্রিপেয়ার্ড হয়ে যাবেন, তাহলে কি হবে, আপনার প্রেজেন্টেশন সুন্দর হবে, আপনি যে কোনো প্রশ্নের উত্তর সহজে দিতে পারবেন। ঠিক একই ভাবে আপনি জব ইন্টারভিউতে যাবেন, আপনি যদি বাসায় একটু প্র্যাকটিস করেন, আপনি নিজেই উত্তর দিবেন আবার নিজেই প্রশ্ন করবেন, তখন কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন যে কোন প্রশ্নের উত্তর আপনাকে কিভাবে দিতে হবে। আগে থেকে একটা প্রিপেয়ার হয়ে থাকলে কি হয়, কেউ যদি হঠাৎ কোনো প্রশ্ন করে আপনাকে হতভম্ব হতে হবে না, আপনি ক্লিয়ারলি উত্তরটা দিতে পারবেন, সুন্দরভাবে দিতে পারবেন, সাজিয়ে গুজিয়ে দিতে পারবেন। আর যদি আপনার আগে প্রিপারেশন না থাকে, আপনি হঠাৎ কোনো কোশ্চেন করলে আপনি কিন্তু হতভম্ব হয়ে যাবেন বা চিন্তা করতে সময় লেগে যাবে, তখন কিন্তু আপনার টাইম আপ হয়ে যাবে, টাইম শেষ হয়ে যাবে। এই জন্য আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। দেন টাইমিং ফর দ্য প্রেজেন্টেশন, অর্থাৎ আপনি যে প্রেজেন্টেশনটা সাজাচ্ছেন, আগে আপনাকে জানতে হবে আপনি কত মিনিট পাবেন ওই প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য। আপনি কি 10 মিনিটের প্রেজেন্টেশন দিবেন, নাকি 15 মিনিটের দিবেন, নাকি 20 মিনিটের দিবেন, নাকি আধা ঘন্টা দিবেন? সেই টাইমটা জেনে ওই টাইম অনুযায়ী আপনার প্রেজেন্টেশনটা সাজাতে হবে, এবং আপনাকে বাসায় প্র্যাকটিস করে ঠিক করে নিতে হবে যে আপনি কোন টপিকটা নিয়ে কত মিনিট কথা বলবেন, কোন লাইনটা নিয়ে কত মিনিট কথা বলবেন। এইভাবে সাজিয়ে আপনি টাইমিংটা সেট আপ করতে হবে, কারণ আপনি যদি প্রেজেন্টেশনের টাইমটা ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনাকে সবাই মনে করবে আপনি প্রফেশনাল না, বা আপনার প্রিপারেশনটা ঠিক নেই, আপনার প্রেজেন্টেশনটা সুন্দর হয়নি, তখন বলবে। এই জন্য টাইমের সাথে মিলিয়ে মিলিয়ে কথা বলতে হবে, টাইমটা ঠিক রাখতে হবে, এবং এই টাইমের ভিতরেই আপনাকে পরিপূর্ণ কথাগুলো বলে শেষ করতে হবে। আপনি যতটুকু বললে আপনাকে পারফেক্ট মনে হবে, অতটুকু কথাই কিন্তু আপনি ওই টাইমের ভিতরেই বলতে হবে। এই জন্য আগে থেকে প্র্যাকটিস করে নেবেন, যাতে করে আপনাদের জন্য সহজ হয় টাইম মেনটেন করা। দেন সবার শেষে যেটা, অডিয়েন্স রিসার্চ, অর্থাৎ আপনি কাদের সামনে কথা বলতে যাচ্ছেন, কাদের সামনে প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন। এটা কি আপনার ক্লায়েন্ট? যখন আপনি কোম্পানির কোনো প্রজেক্ট প্রপোজাল নিয়ে যাচ্ছেন ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্টের সামনে আপনি কিভাবে কথা বলবেন, তাদেরকে কিভাবে আহ, তাদের আগ্রহ কিভাবে বাড়ানো যায়, তাদেরকে কিভাবে আপনার প্রপোজালে রাজি করানো যায়, সেই বিষয়টাকে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। আবার আপনি ক্লাস প্রেজেন্টেশনে যাচ্ছেন, তখন আপনাকে স্যারের বিষয়টা খেয়াল রাখতে হবে যে স্যার আসলে আপনার থেকে কি চাচ্ছে, আপনার প্রেজেন্টেশন থেকে কি জানতে চাচ্ছে, কি বুঝতে চাচ্ছে, সেই বিষয়গুলো আপনি বলতে পারতেছেন কিনা, বা স্যার যখন আপনাকে প্রশ্ন করবে সেটার উত্তর আপনি দিতে পারবেন কিনা, ওই বিষয়টা রিসার্চ করা। আপনি কোথায় যাচ্ছেন, নাকি পাবলিক প্লেসে আপনি প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, পাবলিক প্লেসে কোন কথাগুলো বলা যায় না, কিভাবে তাদেরকে বোঝাতে হয়, তারা আপনার কথাগুলো বুঝতে পারবে কিনা, এই বিষয়গুলো আপনাকে রিসার্চ করতে হবে, বুঝে নিতে হবে আগে থেকে। তাহলে কিন্তু আপনার প্রেজেন্টেশনটা সুন্দর হবে। এটাকেই বলে প্রপার প্রেজেন্টেশন, অর্থাৎ POPTA। প্রথম পি তে বোঝাচ্ছে পারপাস অফ দ্য প্রেজেন্টেশন, তারপরে ও তে বোঝাচ্ছে অর্গানাইজিং এ প্রেজেন্টেশন, তারপরে পি তে বোঝাচ্ছে প্রিপারেশন ফর দ্য প্রেজেন্টেশন, তারপরে টি তে বোঝাচ্ছে টাইমিং ফর দ্য প্রেজেন্টেশন, আর সবার শেষে যে এ আছে, এ দ্বারা বোঝাচ্ছে অডিয়েন্স রিসার্চ। এই বিষয়গুলো আপনারা সবাই খেয়াল রাখবেন। তারপরে যদি আমরা সামনে আগাই, ইফেক্টিভ প্রেজেন্টেশনের জন্য
কি বিষয় গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হলো গ্রেট কন্টেন্ট। অর্থাৎ আপনি একটা প্রেজেন্টেশন দিবেন, আপনার কন্টেন্ট যদি গ্রেট না হয়, সুন্দর না হয়, ভালো না হয়, তাহলে কিন্তু অডিয়েন্স সেটাকে পছন্দ করবে না। অডিয়েন্সের পছন্দ করানোর জন্য আপনি যাদের উদ্দেশ্যে প্রেজেন্টেশন দিচ্ছেন তারা যাতে পছন্দ করে, এই জন্য আপনার কন্টেন্টটা গ্রেট হতে হবে। আর কন্টেন্টটা গ্রেট হওয়ার জন্য আপনাকে রিসার্চ করতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে। অর্থাৎ আপনাকে গুগলে একটু ঘাটাঘাটি করতে হবে। আপনি যে বিষয় নিয়ে প্রেজেন্টেশন দিবেন সেই বিষয় নিয়ে একটু রিসার্চ করতে হবে, সেই বিষয় নিয়ে একটু পড়াশোনা করতে হবে। তাহলে কি হবে, আপনি যে সাজাবেন কন্টেন্টটা সেটা সুন্দর হবে। তো রিসার্চ করে নিতে হবে আপনাকে। দেন আই ক্যাচিং ডিজাইন। অর্থাৎ আপনি যে স্লাইডটা তৈরি করবেন সেই স্লাইডের ডিজাইনটা যাতে আই ক্যাচিং হয়। এরকম স্লাইড যাতে না হয় একেবারে দূরদৃষ্টি দিয়ে তাকানোর পরেও বোঝা যাচ্ছে না যে আপনি এখানে কি লিখেছেন বা আপনার ডিজাইনটা কি দিয়েছেন সেটা বোঝা যাচ্ছে না। অর্থাৎ স্লাইডের দিকে তাকানোর সাথে সাথে যাতে মানুষ সহজেই বুঝে যায় আপনি কি বোঝাতে চাচ্ছেন বা কি লিখেছেন, সহজেই মানুষ পড়তে পারে, সহজেই মানুষ বুঝতে পারে। এরকম আই ক্যাচিং ডিজাইন রাখতে হবে। আর আই ক্যাচিং ডিজাইন বলতে আমরা নর্মাল ডিজাইন বলি বা নর্মাল কালার বলি, বেশি কালারফুল না করা। বেশি কালারফুল করতে গেলে কি হয়, আপনার এই কালারের দিকে মানুষের মনোযোগ চলে যায়, যে আপনি কন্টেন্টটা রেখেছেন সেই কন্টেন্টের দিকে মনোযোগ থাকে না, যে কন্টেন্টটা আসলে চোখে পড়ে না। এই জন্য ব্যাকগ্রাউন্ড সবসময় একটু নর্মাল কালার রাখবেন, একটু লাইট কালার রাখবেন, যাতে করে কন্টেন্টটা ভালোভাবে স্পষ্ট হয়, হাইলাইট হয়। দেন হলো ইফেক্টিভ ডেলিভারি। এবার আপনি গ্রেট কন্টেন্ট রেখেছেন, ডিজাইনটাও সুন্দর করেছেন, এখন আপনি কথা বলতে পারতেছেন না বা সুন্দরভাবে বোঝাতে পারতেছেন না, তাহলে কিন্তু আপনার প্রেজেন্টেশন কমপ্লিট হবে না। এই জন্য ডেলিভারিটাও ইফেক্টিভ হতে হবে। সেটার জন্য বললাম প্র্যাকটিস করতে হবে, বারবার কথা বলার প্র্যাকটিস করতে হবে, প্রেজেন্টেশনের প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হবে, আপনার কথা বলাটা সুন্দর হবে, ডেলিভারিটা সুন্দর হবে। ডেলিভারি সুন্দর হলে দেখা গেছে অনেক সময় আপনার স্লাইড সুন্দর না হলেও ডেলিভারি সৌন্দর্যতার কারণে মানুষ পছন্দ করে বক্তাকে। অনেক বক্তা দেখবেন তার কথা বলার ধরনের কারণে মানুষ অনেক আগ্রহ নিয়ে তার কথা শুনে, তার স্লাইডে কি আছে সেটা খেয়ালও করে না, অনেকে কথা শুনেই মুগ্ধ হয়ে যায়। এই জন্য কথা বলা শিখতে হবে, এটার জন্য বাবা প্র্যাকটিস করতে হবে। তারপর হলো প্রপার ইউজেজ অফ সেন্টেন্সেস। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে মানুষ অর্ধেক কথা বলে, একটা সেন্টেন্স একটা বাক্য পরিপূর্ণ করে না, অর্ধেক কথা বলে। বা ভাষা ভাষা পরিবর্তন করে ফেলে, একবার সাধু ভাষা, একবার চলিত ভাষা, একবার আঞ্চলিক ভাষা, এভাবে না কথা বলা, একই ভাষা কন্টিনিউ রাখা, সেন্টেন্সটাকে পরিপূর্ণ আকারে সেন্টেন্সটা শেষ, কথা বলতেছেন ওই বিষয়টা পরিপূর্ণ শেষ করা, এটাকেই বলে প্রপার ইউজেজ অফ সেন্টেন্স। আর না হলে কিন্তু মানুষ সহজে বুঝবে না আপনি কি বোঝাতে চাচ্ছেন, কথাগুলো অর্ধেক অর্ধেক বুঝবে, পরিপূর্ণ বুঝবে না। দেন হলো প্রেজেন্টেশন স্লাইড শুড কন্টেইন বুলেট। আপনি যখন স্লাইড তৈরি করবেন স্লাইডের ভিতরে, এটা বলেছিলাম যে 50% জায়গা খালি রাখবেন কমপক্ষে, আর 50% লেখা রাখবেন, যাতে করে মানুষের লেখাগুলো পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, ডিজাইনটা দেখতে সুবিধা হয়। যদি কোনো আর্ট রাখেন সেই আর্টটা দেখতে সুবিধা হয়। সেক্ষেত্রে আপনি লেখাগুলো বুলেট আকারে দিতে পারেন, বুলেট বা পয়েন্টস বলে যেটাকে, পয়েন্টস আকারে দিতে পারেন। দেন ক্লিয়ার ফন্ট সাইজটা ক্লিয়ার যাতে হয়, আপনি আগে একটু ট্রাই করে নেবেন বা রিভিউ করে নেবেন, যাতে করে সাইটটা খুললে মানুষ যতটুকু দূর থেকে মানুষ তাকাবে ক্লিয়ারলি বুঝতে পারে কিনা। আপনার ফন্ট সাইজটা ওভাবে রাখবেন। দেন কনসিস্টেন্সি যেটা বললাম, যে প্রথমে ভূমিকা, আপনার কে কে, যদি গ্রুপ গ্রুপ প্রেজেন্টেশন হয় গ্রুপে কে কে আছে, কে কোন বিষয় নিয়ে কথা বলতেছেন, প্রেজেন্টেশন দিচ্ছেন, একটা পরিচিতি পর্ব, তারপরে ভূমিকা, তারপরে কোন বিষয় নিয়ে কথা বলতেছেন ওই বিষয় সম্পর্কে বলবেন, ওই বিষয়ে ব্যাখ্যা দিবেন, ওই বিষয় কোথা থেকে এসেছে, কিভাবে উৎপত্তি হয়েছে, কোনো অ্যানালাইসিস থাকলে অ্যানালাইসিস করবেন, ওটা দেখেন। একটা যে সিরিয়াল কনসিস্টেন্সিটা আপনি বজায় রাখতে হবে। আপনি যদি ওলট পালট কথা বলেন, এক টপিকের আগে আরেক টপিক বলেন, তাহলে কিন্তু মানুষ বুঝবে না সহজে আপনার প্রেজেন্টেশনটা কি বোঝাতে চাচ্ছেন, সে আসলে বুঝবে না, সে কনফিউজড হয়ে যাবে। এই জন্য কনসিস্টেন্সিটা ঠিক রাখবেন। দেন কারেক্ট স্পেলিং, স্পেলিংটা একটু খেয়াল করে নিবেন। অনেক সময় দেখা গেছে প্রেজেন্টেশনের সময়, স্লাইড তৈরি করার সময়, তাড়াহুড়ার সময় স্পেলিং ঠিক থাকে না। আপনি লেখাগুলো আগে একটু
স্পেলিং চেকারের মাধ্যমে দেখে নেবেন যে স্পেলিং গুলো ঠিক আছে, স্পেলিং গুলো একটু কারেক্ট করে নেবেন, ভুল স্পেলিং যাতে না হয়। দেন স্লাইড ইফেক্ট, স্লাইডের ভিতরে ইফেক্ট রাখতে পারেন। সেটা হলো যখন আপনি স্লাইড চেঞ্জ করবেন, যখন এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাবেন, একটু যদি আপনি ট্রানজিশনটা দেন, ইফেক্টটা একটু দেন, তাহলে কি হবে, কোনো মানুষের যদি মনোযোগ না থাকে তখন ওই ট্রানজিশনের কারণে মনোযোগটা ফিরে আসবে। হালকা পাতলা একটু ইফেক্ট রাখতে পারেন। আর হলো নো অ্যানিমেশন ইন টেক্সট, আপনি বুলেট বা পয়েন্টস এর ভিতরে অ্যানিমেশন রাখতে পারেন, কিন্তু টেক্সট বাই টেক্সট অ্যানিমেশন রাখবেন না। অর্থাৎ প্রতিটা ওয়ার্ডে অ্যানিমেশন হয়ে, ডিজাইন হয়ে, ইফেক্ট আকারে যাতে না আসে, তাহলে কি হবে, মানুষের পড়তে অসুবিধা হবে এবং আপনার প্রেজেন্টেশনটা দিতে অনেক সময় ব্যয় হবে, সময় লেন্থ একটু বেশি ব্যয় হবে, কারণ আপনার তো লিমিটেড সময়ের ভিতরে প্রেজেন্টেশন দিতে হবে। এই জন্য এত বেশি অ্যানিমেশন ইউজ করা যাবে না। দেন ডিজাইন শুড বি সিম্পল, যেটা বললাম, ডিজাইনটা একেবারে সিম্পল হতে হবে যাতে করে মানুষ সহজেই বুঝতে পারে, সহজেই দেখতে পারে। দেন কন্টেইন লেস পয়েন্ট পার স্লাইড, প্রতিটা স্লাইডে অনেক বেশি পয়েন্টস দিবেন না, অনেক বেশি বুলেটস দিবেন না, যাতে করে লেখাগুলো ছোট হয়ে যায়, ফন্ট গুলো ছোট হয়ে যায় এবং মানুষের পড়তে অসুবিধা হয়, দেখতে অসুবিধা হয়। লেস ফন্ট স্টাইল অ্যান্ড কালার, এবং অনেকে দেখা গেছে বেশি কালার পছন্দ করে, এক স্লাইডের ভিতরে নানা ধরনের কালার ইউজ করেছে, একটা ফন্ট লিখেছে, কন্টেন্টের ভিতরে নানা ধরনের কালার ইউজ করেছে, এভাবে ইউজ করবেন না, যে কোনো একটা বা দুটো কালার ইউজ করবেন। এবং ফন্ট স্টাইলও অত বেশি স্টাইল ব্যবহার করবেন না, যাতে করে পড়তে অসুবিধা হয়। কারণ আপনি প্রথম পয়েন্টে একটা স্টাইল দিলেন, দ্বিতীয় পয়েন্টে আরেকটা স্টাইল দিলেন, এতে হলে পড়তে অসুবিধা হয়, দেখতে অসুবিধা হয়। এই জন্য যেই ফন্ট স্টাইল, মানে যে ফন্টটা মানুষের পড়তে সুবিধা হয়, সুতুনি, এমজে, অ্যাব্রো, যেগুলো আছে আর কি, বাংলার কথা বললাম, আর যদি ইংলিশ বলেন টাইমস নিউ রোমান, আরো যেই ফন্ট গুলো আছে যেগুলো মানুষ সহজে পড়ে বা সাধারণত বেশি ব্যবহার হয়, ওই ফন্ট গুলো আপনারা ব্যবহার করবেন, যাতে করে মানুষের দেখতে বা পড়তে সুবিধা হয়। তারপরে নো ক্লিপ আর্ট, অনেক সময় ক্লিপ আর্ট দেয়, ক্লিপ আর্ট দিলে কি হয়, জায়গা বেশি লাগে এবং আপনার একটা শব্দ লিখতেই দেখা গেছে পুরো স্লাইড চলে যাবে, তা আপনার প্রেজেন্টেশনটা সুন্দর হবে না, এই জন্য ক্লিপ আর্ট ব্যবহার করবেন না। তারপর যদি আমরা যাই, আমরা শেষের দিকে চলে এসেছি প্রেজেন্টেশনের, কনক্লুডিং দ্য প্রেজেন্টেশন, কনক্লুড উইথ ওয়ার্ডস দ্যাট টেল দ্য অডিয়েন্স দ্যাট ইউ হ্যাভ ফিনিশড। অর্থাৎ আপনি যখন প্রেজেন্টেশনের শেষের দিকে চলে আসবেন, তখন এরকম কিছু ওয়ার্ড রাখবেন, এরকম কিছু কন্টেন্ট রাখবেন, যেটা দ্বারা মানুষ বুঝবে যে আপনার প্রেজেন্টেশনটা শেষের দিকে এবং এখনই শেষ হবে বা শেষ হয়েছে। দেন ডিলিং উইথ কোশ্চেন আর অডিয়েন্স রেসপন্স, অর্থাৎ সবার শেষে আপনাকে ডিল করতে হবে কি, কোশ্চেন এবং অডিয়েন্স রেসপন্স, অডিয়েন্স কি বুঝতে পেরেছে, কি বুঝতে পারে না, অডিয়েন্সের কোনো কোশ্চেন আছে কিনা, সেটা আপনাকে জানতে হবে এবং সেগুলোর উত্তর দিতে হবে। আপনি যদি ক্লাস প্রেজেন্টেশনও বলেন, পাবলিক স্পিকিং এর ক্ষেত্রেও বলেন, সব ক্ষেত্রে কিন্তু আপনাকে অডিয়েন্স থেকে কোশ্চেন নিতে হয়। ক্লাস প্রেজেন্টেশনে কিন্তু টিচাররা কোশ্চেন করে এবং অন্যান্য ক্লাসমেটরাও কিন্তু অনেক সময় কোশ্চেন করে, তো ওই কোশ্চেনের জন্য আপনাকে তৈরি থাকতে হবে এবং ওটা রিসার্চ করে যেতে হবে আগে থেকে যে কি ধরনের কোশ্চেন আসতে পারে। দেন সবার শেষে যদি আমি বলি কিছু কথা, যেটা হলো দেয়ার্স নাথিং টু বি অ্যাফ্রেড অফ ইন পাবলিক স্পিকিং, অর্থাৎ পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই। আপনি যখন নিজেই ভয় পাবেন, তখন কিন্তু আপনার অর্ধেক প্রেজেন্টেশন, অর্ধেক পাবলিক স্পিকিং ওখানেই নষ্ট হয়ে যাবে, আপনি 70% ওখানেই হার মেনে ফেলছেন। আর যদি আপনি নিজে কনফিডেন্ট থাকেন, না আমি পারবো, আমার দ্বারা হবে, ভয় না পান, তাহলে কিন্তু আপনার 70% জয় ওখানেই হয়ে গেছে, আপনি তখন কনফিডেন্টলি কথাও বলতে পারবেন। এই জন্য ভয়ের কিছু নাই, ভয়কে দূর করতে হবে। আর ভয় দূর করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো বেশি থেকে বেশি প্র্যাকটিস করা। তারপর হলো ওয়ান হ্যাজ টু বি অ্যাওয়ার অফ হিজ উইকনেস ইন টার্মস অফ স্পিকিং ইন পাবলিক অ্যান্ড ফাইন্ড ওয়েজ অন হাউ টু ইমপ্রুভ ইট। এবং আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে যে পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে, পাবলিকলি কথা বলার ক্ষেত্রে আপনার উইকনেসটা কোথায়, আপনার ভয়টা কোথায়, দুর্বলতাটা কোথায়,
ওটা খুঁজে বের করতে হবে এবং ওটা নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ওটার উপর বেশি কাজ করতে হবে। তাহলে কি হবে, আপনার ইমপ্রুভনেস আসবে। আর যদি আপনি ওই উইকনেসটা ধরতে না পারেন, আপনি যদি আগের মতো একইভাবে চলে যান, তাহলে কিন্তু আপনার পরিবর্তন হবে না, আপনার উন্নতি হবে না। উন্নতির জন্য আপনাকে আপনার উইকনেসটা খুঁজে বের করতে হবে এবং ওটার উপর বেশি থেকে বেশি পরিশ্রম করতে হবে। দেন অ্যাকনলেজ ইউর ফেয়ার অ্যান্ড স্টার্ট গেইনিং কনফিডেন্স। আপনি আপনার ভয়ের জায়গাটা যখন, উইকনেসের জায়গাটা যখন আপনি ধরে ফেলবেন, জানতে পারবেন, দেন আপনি আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে আপনি কি করবেন, আপনার কনফিডেন্স অর্জন করবেন, আপনি সফল হতে পারবেন। দেন ইট উইল নেভার ওয়ার্ক কমপ্লিটলি ফর দ্য ফার্স্ট টাইম। বিশেষ করে আপনার প্রথমবার কখনোই আপনি কমপ্লিটলি কোনো কিছু পারবেন না। আপনি, একটা মানুষ যখন হাঁটা শিখে ছোটবেলায়, প্রথমবারই কি সে হাঁটতে পারে? কতবার যে পড়ে যায়, কতবার যে আছাড় খায়, পড়তে 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 একসময় কি হয়, সে কনফিডেন্টলি হাঁটা শিখে। ঠিক একই ভাবে আপনি প্রেজেন্টেশন দিতে যাবেন, আপনি প্রথমবারই যে আহ, ফাটায় ফেলবেন, আপনি প্রথমবারই যে ফার্স্ট হয়ে যাবেন, এটা ভুল। এই ধারণাই করা যাবে না। ধরে নিতে হবে আপনি ফেল করবেন, ধরে নিতে হবে আপনি পারবেন না। এই ধরে নিয়েও আপনাকে কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার আপনাকে ওখানে আগাতে হবে। দেন আপনার কনফিডেন্সটা ফিরে আসবে এবং আপনি কনফিডেন্টলি দিতে পারবেন এবং আপনি সফল হবেন। এই জন্য কোনো কিছুই কিন্তু প্রথমবারই সফল হওয়া যায় না, বারবার করতে হয়। তো প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবেন তত বেশি সফল হতে পারবেন। ইফ ইউ ফেইল টু প্রিপেয়ার, ইউ আর প্রিপেয়ার টু ফেইল। এটা হলো বড় কথা। আপনি যদি নিজেকে প্রিপেয়ার করতে না পারেন, প্রিপেয়ার করতে আপনি ভুলে যান, ফেল হয়ে যান, দেন আপনি প্রিপেয়ার হয়ে যান যে আপনি ফেল হবেন, ব্যর্থ হবেন। অর্থাৎ প্রিপারেশনটা অনেক গুরুত্বপূর্ণ। আপনাকে প্র্যাকটিস তো করতে হবে যেরকম, সেরকম কোনো কিছু করার আগে প্রিপারেশন নিতে। আপনি যতই দক্ষ হন না কেন, আপনি কোনো একটা প্রজেক্টে যাবেন, কোনো একটা প্রেজেন্টেশনে যাবেন, আগে থেকে একটা প্রিপারেশন নিয়ে যাবেন। তাহলে কি হবে, আপনার কনফিডেন্সটা ঠিক থাকবে। কারণ আপনি যখন প্রিপারেশনটা নিয়ে যাবেন, আপনার তখন ওখানে গিয়ে আপনার মনে থাকবে যে আমি তো প্রিপারেশন নিয়ে এসেছি, আমি কোনটা বলবো, কিভাবে বলবো, কোন স্লাইডটা চালাবো, কোন কাজটা করব, আপনার মনের ভিতরে একটা প্রিপারেশন অলরেডি আছে। তখন আপনার কনফিডেন্স লেভেলটা খুব হাই থাকবে এবং আপনার প্রেজেন্টেশনটাও খুব ভালো হবে। এই জন্য প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আরেকটা বিষয় হলো উইনার্স কন্টিনিউ, লুজার্স স্টপ। মনে রাখবেন, যদি আপনি স্টপ করে দেন, ভাববেন আপনি লুজার। আর যদি আপনি লুজার্স হওয়ার পরেও, ফেল করার পরেও আবার কন্টিনিউ করতেছেন, তাহলে মনে রাখবেন আপনি একজন উইনার। মানে আপনি একদিন একদিন উইন করবেন, একদিন না একদিন আপনি সফল হবেন। অর্থাৎ উইনার্স কন্টিনিউ। যারা উইনার্স দুনিয়ার ভিতরে, তারা সবসময় কি করে, কন্টিনিউ করে, চালু রাখে তার কাজটাকে। আর যারা লুজার্স, তারা অল্পতেই ব্যর্থ হয়ে যায়, অল্পতেই কি হয়ে যায়, নিরাশ হয়ে যায়, অল্পতেই তার কাজটাকে শেষ, বন্ধ করে দেয়। সে আর পরিশ্রম করে না, সে আর চেষ্টা করে না। এই জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে, কন্টিনিউ করতে হবে আপনার কাজ, তাহলে আপনি সার্থক হবেন। থ্যাংকস ফর টুডে। আজকের আলোচনা এটুকুই। আপনার যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেন করতে পারেন। অনেক স্যার ধন্যবাদ আমি স্যারকে। প্রথমের স্যার আমি প্রথমের 10 মিনিটে একটু লেকচারটা মিস করছি, তো নামাজ গেছিলাম, নামাজ থেকে আসতে একটু দেরি হয়েছে। তো 10 মিনিট পরে আমি পারলাম। আচ্ছা, আমি স্লাইড গুলো আবার একটু রিপিট করে যাই, যাতে সবার একটু দেখতে সুবিধা হয়। প্রথমে ছিল ইফেক্টিভ পাবলিক স্পিকিং এর মূল প্রবলেম যেটা, সেটা হলো ফেয়ার। এটাকে ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার 1 ভয় বলা হয় পাবলিক স্পিকিং কে। এই ফেয়ারটা কিভাবে আমরা দূর করতে পারি, এবং এই ফেয়ারটা আসলে আসে কিসের জন্য? আমরা, মানুষ আমাকে দেখে হাসবে, আমার ভুল হয়ে যাবে, বা আমার কথাটা ভাইরাল হয়ে যাবে, এই সমস্ত ভয় থেকে আমাদের পাবলিক স্পিকিং এর ভয় চলে আসে।
এটা আসলে দূর হবে বেশি থেকে বেশি প্র্যাকটিসের মাধ্যমে। তারপরে আমরা জেনেছিলাম পাবলিক স্পিকিং বলতে কি বোঝায়। পাবলিক স্পিকিং স্কিল মে বি ডিফাইন্ড as the art of appearing in front of an audience, facing the audience, presenting your speech and making them understand what you want them to understand within the limited time and resources given to you. তারপরে স্পিকার্স আর নট বোর্ন, দে আর মেড, অর্থাৎ কোন স্পিকার জন্ম থেকেই তৈরি হয় না, মানুষ প্র্যাকটিস করতে করতে স্পিকার হয়, দে আর মেড। তারপরে আলোচনা করেছিলাম হোয়াই আর পাবলিক স্পিকিং এন্ড প্রেজেন্টেশন স্কিলস ইম্পর্টেন্ট। নাম্বার 1 ছিল জব হান্টিং, জব জোগাড় করার ক্ষেত্রে বা জব নেওয়ার ক্ষেত্রে পাবলিক স্পিকিং গুরুত্বপূর্ণ। একাডেমিয়ার ক্ষেত্রে কনফারেন্স, সেমিনার, টিচিং, ক্লাস প্রেজেন্টেশন এগুলোর ক্ষেত্রে। দেন ইন্ডাস্ট্রি লেভেলে ট্রেনিং, প্রজেক্ট রিপোর্ট, রিপোর্টস টু ম্যানেজমেন্ট এগুলোর ক্ষেত্রে আপনাকে প্রেজেন্টেশন দিতে হয়। দেন নাম্বার 4 ছিল আদার, যেগুলো হলো স্পিকিং ইন মস্ক, পলিটিক্স, ফান্ড রেজিং, কমিউনিটি সার্ভিস, এরকম নানা ধরনের কাজেও আমাদের পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন প্রয়োজন হয়। যে আলোচনা করেছিলাম ইফেক্ট, এসেনশিয়াল অফ ইফেক্টিভ স্পিকিং। ইফেক্টিভ স্পিকিং বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে কোন বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 1 ছিল আন্ডারস্ট্যান্ডেবল, অর্থাৎ আপনি যা বলবেন সেটা মানুষ বুঝতেছে কিনা, বোধগম্য কিনা সেটা। নাম্বার 2 ছিল ক্লিয়ারিটি, অর্থাৎ পরিষ্কার কিনা, আপনার কথাটা ক্লিয়ার কিনা, আপনি যেটা বোঝাতে চাচ্ছেন, যে বিষয়টা প্রেজেন্ট করতে চাচ্ছেন সেই বিষয়টা ক্লিয়ারলি উপস্থাপন করা হয়েছে কিনা, পরিষ্কার কিনা। নাম্বার 3 ছিল প্লেজেন্ট ভয়েস, অর্থাৎ ভাষার বাচ্য বা ভাষণ ভঙ্গি, কথা বলার ভঙ্গি এগুলো সুন্দর কিনা, মানুষ বুঝে কিনা, সেটার দিকে খেয়াল রাখতে হবে। তারপর ফেসিয়াল এক্সপ্রেশন, অর্থাৎ আপনার যে বিষয় নিয়ে কথা বলতেছেন সেই কথার সাথে আপনার ফেসিয়াল এক্সপ্রেশন ঠিক আছে কিনা। যদি ঠিক না, যেমন আপনি দুঃখের কথা বলতেছেন কিন্তু আপনি হাসতেছেন, তাহলে হবে না। আবার হাসির কথা বলতেছেন, আপনি মনটাকে বেজার করে রাখতেছেন, মুখটাকে বেজার করে রাখতেছেন, তাও হবে না। অর্থাৎ আপনার কথার সাথে আপনার ফেসিয়াল এক্সপ্রেশনটা মিল থাকতে হবে। দেন গেস্টার এন্ড পোস্টার, অর্থাৎ আপনার চাল চলন, ভাবভঙ্গি, তারপরে পোশাক আশাক এগুলো সব সুন্দর থাকতে হবে, ফর্মাল থাকতে হবে। ইনফর্মাল কোনো কিছু যাতে না হয়, আপনার চাল চলন যাতে সুন্দর হয় এবং পোশাক আশাক যাতে পরিষ্কার এবং সুন্দর হয়, ফর্মাল হয়, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। দেন হিউমার, অর্থাৎ একটু হাস্যরস থাকতে হবে, আপনার প্রেজেন্টেশন যাতে বোরিং না হয়। আপনি আধা ঘন্টা একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, 20 মিনিট একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, সবগুলো কথা যাতে বোরিং না হয়, একটু হাস্যরস থাকে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। দেন পার্সোনাল স্টোরি যদি থাকে ওই বিষয়ের উপর, তাহলে পার্সোনাল স্টোরিজ বা পার্সোনাল ঘটনাটা আপনি বলতে পারেন, তাহলে মানুষ একটু উদ্বুদ্ধ হবে। তারপর ছিল অ্যাড্রেসিং দ্য অডিয়েন্স, অনেক সময় অডিয়েন্স অমনোযোগী হয়ে যায়, মনোযোগ থাকে না, তাদেরকে অ্যাড্রেস করলে তাদের মনোযোগটা ফিরে আসবে। তো তাদেরকে মাঝে মধ্যে একটু কোশ্চেন করা, তাদের একটু ডাকা, তাদেরকে একটু হাসির কথা বলা, নাম ধরে রাখতে পারেন। আরেকটা বিষয় আমি বলি, যেটা হলো সাইকোলজির বিষয়, এটা আমি ট্যাগ করি। আপনি যখন কোনো মজলিসে বা কোনো একটা প্রোগ্রামে অনেক মানুষ থাকে, ওখানে যখন আপনি কোনো মানুষের নাম ধরে একবার ডাক দিবেন তাকে কিছু বলার জন্য, তখন দেখবেন আপনার পুরো প্রেজেন্টেশনটা সে মনোযোগ দিয়ে শুনবে। এটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার। কারণ আপনি যখন কাউকে নাম ধরে ডাকতেছেন, তখন তার মনের ভিতরে বারবার ওই বিষয়টা কাজ করবে যে আপনি আবার ডাকতেছেন কিনা, আপনি আবার আপনি মানে তার দিকে আপনি আবার তাকাচ্ছেন কিনা, এই বিষয়গুলো সে বারবার খেয়াল করবে। এতে কি হবে, তার মনোযোগটা সবসময় আপনার দিকে থাকবে। এটা একটা ভালো জিনিস, আপনি সবসময় নাম ধরে অ্যাড্রেস করতে পারেন। দেন ভিজুয়ালাইজ ইউরসেলফ, অর্থাৎ আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতেছেন ওই বিষয়টার উপর আপনি ভিজুয়ালাইজ করেন যে আপনি ওখানেই আছেন, ওই বিষয়টা আপনার সামনে ঘটছে বা আপনি নিজেই ওই কাজটা করতেছেন। ওইভাবে ভিজুয়ালাইজ করলে আপনার ইমোশনটা ঠিক থাকবে, সুন্দর থাকবে। দেন হলো কনফিডেন্স, আপনার কনফিডেন্স লেভেলটা হাই করতে হবে। অর্থাৎ আপনি যদি কনফিডেন্ট নাও থাকেন, তারপরেও আপনাকে দেখাতে হবে যে আপনি কনফিডেন্ট। অনেক সময় দেখা যাচ্ছে পা কাঁপছে, আপনি প্রথম প্রথম যখন যাবেন আপনার পা কাঁপবে, কিন্তু আপনি বুঝতে দিবেন না যে আপনার পা কাঁপতেছে। আপনার দেখাতে হবে যে আপনি কনফিডেন্ট, তাহলে আপনার কথা বলার কথাটা আপনাকে বেশি গ্রহণযোগ্য হবে শ্রোতাদের কাছে আপনার কথাটা। আর কনফিডেন্টনেস ধরে রাখার জন্য আমি একটা টেকনিক বলেছিলাম যে হাতের ভিতরে কিছু রাখা। অর্থাৎ আপনি যদি হাত পা কাঁপাকাঁপি করে, আপনি খুবই ভীত সন্ত্রস্ত হন, কনফিডেন্স লেস হন,
প্রথম প্রথম ক্ষেত্রে, তখন আপনি হাতে একটা কলম রাখতে পারেন, মার্কার রাখতে পারেন, বা একটা বোতল রাখতে পারেন, পানির বোতল, যাতে করে আপনি ওইটা ওইটার বল প্রয়োগের মাধ্যমে আপনি কনফিডেন্স লেভেলটা ফিরে পাবেন এবং একটু ভয় কাটাতে পারবেন। দেন আপনার কথাগুলো বা প্রেজেন্টেশনটা লজিক্যাল হতে হবে, যৌক্তিক হতে হবে, অযৌক্তিক বা যুক্তিহীন বানোয়াট কোনো কথা যাতে আপনার প্রেজেন্টেশনে না থাকে। দেন গুড আই কন্টাক্ট, অর্থাৎ আপনি যার সাথে কথা বলবেন, যে গ্রুপের সাথে কথা বলবেন, তাদের দিকে আই কন্টাক্টটা রেখে কথা বলবেন, তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, উপরের দিকে তাকিয়ে কথা বলবেন না, নিচের দিকে তাকিয়ে কথা বলবেন না, এবং প্রত্যেকটা শ্রোতার দিকে তাকানোর চেষ্টা করবেন কথা বলার সময়, শুধু একজনের দিকে তাকিয়ে কথা বলবেন। দেন আলোচনা করেছিলাম 8 পাবলিক স্পিকিং মিস্টেকস। নাম্বার 1 ছিল রিডিং এ স্পিচ ওয়ার্ড ফর ওয়ার্ড, অর্থাৎ সেন্টেন্স বাই সেন্টেন্স, প্রতি ওয়ার্ড বাই ওয়ার্ড পরে পরে কোনো প্রেজেন্টেশন দিবেন না। লক্ষ্য রাখবেন যে একটা পয়েন্ট দিয়েছেন, আপনি পয়েন্টটা পরে আপনি নিজ থেকে ব্যাখ্যা দিচ্ছেন, দেখে দেখে ব্যাখ্যাটা দিতে না হয়। দেন ইউজিং বোরিং টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, এরকম কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে না যাতে করে মানুষের কাছে সেটা বোরিং লাগে, বুঝতে অসুবিধা হয়। দেন ফোকাসিং solely on what you want to talk about, এবং শুধুমাত্র আপনি কি বলতে চাচ্ছেন সেটার উপর ফোকাস করবেন না, শ্রোতা আপনার থেকে কি জানতে চাচ্ছে, শ্রোতা আপনার থেকে কি শিখতে চাচ্ছে, সেটার দিকে আপনাকে ফোকাস রাখতে হবে। দেন থিঙ্কিং ইউ স্লাইড আর এভরিথিং, এবং আপনার স্লাইডই সবকিছু এটা ভাবা যাবে না। স্লাইড হলো জাস্ট একটা শো, এটাকে দেখিয়ে আপনাকে আপনার ভিতর থেকে কথা বলতে হবে যাতে করে শ্রোতারা আগ্রহ নিয়ে আপনার কথা শুনে বা বুঝে। দেন স্টার্টিং উইথ এ জোক, এটা একটা ভুল, আপনারা জোক দিয়ে কখনোই শুরু করবেন না, কারণ জোক দিয়ে শুরু করলে কি হবে, মানুষ আপনার প্রেজেন্টেশন থেকে মনোযোগটা সরে ওই জোকের ভিতরে মনোযোগটা চলে যাবে, 5-10 মিনিট সে ওই জোক নিয়ে চিন্তা করবে, ওটা নিয়েই হাসতে থাকবে মনে মনে, আপনার প্রেজেন্টেশনে মনোযোগটা থাকবে না। দেন হ্যাভিং টু মাচ নার্ভাস এনার্জি, অর্থাৎ নার্ভাস এনার্জি রাখা যাবে না, আপনাকে দেখাতে হবে যে আপনি এনার্জেটিক, আপনি নার্ভাস হলেও আপনাকে দেখাতে হবে আপনি এনার্জেটিক। সাথে একটা পানির বোতল রাখতে পারবেন, একটু পর পর পানি খেতে পারেন যাতে আপনি এনার্জেটিক দেখাতে পারেন বা থাকতে পারেন। এবং প্রেজেন্টেশন দেওয়ার আগে অবশ্যই আপনি আহ, ক্ষুধার্ত নিয়ে আসবেন না, যা পেটে যদি ক্ষুধার্ত থাকে তখন আপনি এমনিতেই এনার্জি কমে যাবে, এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। দেন গোয়িং ওভারবোর্ড অন ইউর স্লাইড, অর্থাৎ স্লাইডে যে বিষয়গুলো আছে সেই বিষয়ের বাইরে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবেন না, স্লাইডের বিষয় নিয়ে আলোচনা করবেন, তাহলে কি হবে, আপনার প্রেজেন্টেশনের টাইম টেবিলটা ঠিক থাকবে, নাহলে আপনার টাইম কন্ট্রোল করতে পারবেন না, টাইম অনেক বেশি লেগে যাবে এবং মানুষ অনেক কিছু হারিয়ে ফেলবে, আপনি কি বলতে চাচ্ছেন এবং কি বোঝাতে চাচ্ছেন সেটাও বুঝবে না ঠিক মতো। দেন ডোন্ট অ্যাপোলোজাইজ ফর এনিথিং, অর্থাৎ অনেক সময় বক্তার মাধ্যমে, প্রেজেন্টারের মাধ্যমে অনেক ভুল হয়ে যেতে পারে, সেটার জন্য আপনি সরি বলতে পারেন, বা কারোর সাথে খারাপ ব্যবহার হয়ে গেলে সেটার জন্য সরি বলতে পারেন, তাকে হাত বুলিয়ে দিতে পারেন, এতে করে তাদের আপনার প্রতি তাদের মনোযোগটা ফিরে আসবে এবং তারা আপনাকে শ্রদ্ধা করবে। আর যদি একেবারে এই ভাব নিয়ে চলেন, আমি তো বক্তা, আমি কেন সরি বলবো, তাহলে কিন্তু আপনার প্রেজেন্টেশনটা কেউ মনোযোগ দিয়ে শুনবে না এবং আপনাকে গুরুত্ব কম দিবে, আপনাকে সম্মান করবে না মানুষ। তারপরে ছিল গাইডলাইন্স ফর প্রেজেন্টেশন। নাম্বার 1 ছিল ইনফরমেটিভ হতে হবে আপনার প্রেজেন্টেশনটা। নাম্বার 2 ছিল ডেমনস্ট্রেটিভ হতে হবে। নাম্বার 3 ছিল পারসুয়েসিভ হতে হবে। তারপর নাম্বার 4 ছিল এন্টারটেইনিং হতে হবে। তারপরে বলেছিলাম এ গুড প্রেজেন্টেশন ইজ এ প্রপার প্রেজেন্টেশন। হোয়াট ইজ প্রপার? প্রপার প্রেজেন্টেশন মিন্স, প্রথম কি হলো পারপাস অফ দ্য প্রেজেন্টেশন, তারপরে হলো ওতে অর্গানাইজিং অফ প্রেজেন্টেশন, তারপরে পি তে হলো প্রিপারেশন ফর দ্য প্রেজেন্টেশন, তারপর টি তে হলো টাইমিং ফর দ্য প্রেজেন্টেশন, তারপরে এতে হলো অডিয়েন্স রিসার্চ করতে হবে। তারপরে সামনে একটু মাইকটা মিউট করে রাখবেন। ইফেক্টিভ প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রেট কন্টেন্ট রাখতে হবে এবং কন্টেন্টটা সুন্দর করার জন্য আপনাকে অবশ্যই কন্টেন্ট নিয়ে রিসার্চ করতে হবে, অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন সেটা নিয়ে একটু স্টাডি করতে হবে, একটু রিসার্চ করতে হবে, একটু গুগল করতে হবে, তাহলে আপনার গ্রেট কন্টেন্ট বানাতে পারবেন। তারপরে আই ক্যাচিং ডিজাইনটা আই ক্যাচিং হতে হবে, দেখে মনোযোগ থাকে, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তারপরে ইফেক্টিভ ডেলিভারি, অর্থাৎ ডেলিভারি যাতে সুন্দর হয়, কথা বলা যাতে সুন্দর হয়, প্রেজেন্টেশন যাতে সুন্দর হয়, সেটার জন্য আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি ইফেক্টিভলি ডেলিভারি দিতে পারবেন। তারপরে প্রপার ইউজেজ অফ সেন্টেন্সের প্রপার ইউজ করতে হবে, অর্থাৎ গ্রামাটিক্যাল হীন, আমরা কথা বলার সময় ইংলিশটা কথা বলার সময় গ্রামাটিক্যাল ইউজ করে না ঠিক মতো, অনেক গ্রামার উজ্জ্ব রাখে,
কিন্তু আপনি লেখার ক্ষেত্রে, প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে আপনার গ্রামাটিক্যাল ভুল যাতে না হয়, সেন্টেন্স যাতে পরিপূর্ণ থাকে, কথাগুলো যাতে বা বিষয়গুলো যাতে ক্লিয়ার থাকে, পরিপূর্ণ থাকে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপরে ছিল প্রেজেন্টেশন স্লাইড শুড কন্টেইন বুলেটস বা পয়েন্ট। তারপরে ফন্ট সাইজটা ক্লিয়ার হতে হবে। তারপরে যে স্লাইড গুলো থাকবে সেটা কনসিস্টেন্সি বেসড থাকতে হবে। তারপরে স্পেলিং গুলো কারেক্ট থাকতে হবে। স্লাইড ইফেক্ট রাখতে পারেন। তারপরে নো অ্যানিমেশন ইন টেক্সট, টেক্সটে যাতে কোনো অ্যানিমেশন না থাকে। পয়েন্টে অ্যানিমেশন থাকতে পারে, স্লাইড ট্রানজিশন থাকতে পারে, কিন্তু টেক্সটে যাতে অ্যানিমেশন না থাকে। তারপর ডিজাইন শুড বি সিম্পল, কন্টেইন লেস পয়েন্টস পার স্লাইড। তারপরে লেস ফন্ট স্টাইল এন্ড কালার। তারপরে নো ক্লিপ আর্ট। তারপরে কনক্লুডিং দ্য প্রেজেন্টেশন, কনক্লুড উইথ ওয়ার্ডস দ্যাট টেল দ্য অডিয়েন্স দ্যাট ইউ হ্যাভ ফিনিশড। আপনাকে এরকম কিছু কথাগুলো দিয়ে আপনার প্রেজেন্টেশন শেষ করতে হবে, যাতে অডিয়েন্স বুঝতে পারে যে আপনার প্রেজেন্টেশনটা শেষ হয়েছে। ডিলিং উইথ কোশ্চেন এন্ড অডিয়েন্স রেসপন্স, সবার শেষে আপনাকে কোশ্চেন এবং অডিয়েন্স রেসপন্স দিয়ে আপনার প্রেজেন্টেশনটা শেষ করতে হবে। এটাই ছিল। তারপরে কিছু বাক্য ছিল, যেটা হলো দেয়ার নাথিং টু বি অ্যাফ্রেড অফ ইন পাবলিক স্পিকিং। পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কিছুই নাই। আপনাকে সাহস নিয়ে এটা করতে হবে। ভয় পেলেই আপনি 60% বা 70% আপনি ওখানেই হার মেনে গেলেন। আর যদি কনফিডেন্টলি বলেন তাহলে 60% বা 70% আপনি ওখানেই সফল। ওয়ান হ্যাজ টু বি অ্যাওয়ার অফ হিজ উইকনেস, আপনার দুর্বল জায়গাগুলো কোথায় সেটা আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে এবং ওটার উপর কাজ করতে হবে। তারপরে হলো আপনার ফেয়ারের জায়গা, ভয়ের জায়গা বা দুর্বলের জায়গাগুলো আপনি যখন খুঁজে বের করবেন, জানতে পারবেন, তখন ওটার উপর কাজ করে আপনি আপনার কনফিডেন্স লেভেলটা হাই করতে পারবেন। ইট উইল নেভার ওয়ার্ক কমপ্লিটলি ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ আপনি পাবলিক স্পিকার ফার্স্ট টাইম একটা পারফেক্ট হয়ে যাবেন এটা না। ফার্স্ট টাইমে আপনি পারফেক্ট প্রেজেন্টার হয়ে যাবেন এটা কখনোই সম্ভব না। আপনাকে করতে করতে, ভুল করতে করতে, শিখতে মানে প্র্যাকটিস করতে করতে আপনাকে শিখতে হবে এবং পারফেক্ট হতে হবে। এজন্য বেশি থেকে বেশি প্র্যাকটিস করতে হবে। আর হলো আপনি যদি প্রিপারেশন নিতে ভুল করেন, ফেল করেন, তাহলে কিন্তু আপনাকে তৈরি থাকতে হবে যে আপনি ফেইলার। ইফ ইউ ফেল টু প্রিপেয়ার, ইউ আর প্রিপেয়ার টু ফেল। অর্থাৎ আপনাকে বেশি থেকে বেশি প্রিপারেশন নিয়ে রাখতে হবে। প্রিপারেশন নিলে আপনার ফেল করার মানে সুযোগটা কম, মানে পাস করার বা সফল হওয়ার সুযোগটা বেশি হবে, সম্ভাবনা বেশি হবে। আর ফেল করার সম্ভাবনাটা কম হবে। আর যদি প্রিপারেশন না থাকেন তাহলে আপনার ফেল করার সম্ভাবনাটা বেশি থাকবে। আরেকটা কথা ছিল উইনার্স কন্টিনিউ এবং লুজার্স স্টপ। অর্থাৎ আপনি যদি উইনার হন তাহলে আপনাকে কন্টিনিউ রাখতে হবে, যদি আপনি উইনার হতে চান। আপনি লুজার্স হন তাহলে আপনি অল্পতেই হার মেনে যাবেন। আপনি হার মানা যাবে না, কন্টিনিউ করতে হবে এবং কন্টিনিউ করলে আপনি উইনার হতে পারবেন। এতটুকুই ছিল আজকের প্রেজেন্টেশন। অনেক অনেক ধন্যবাদ হাসিবুর রহমান স্যারকে এত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই ধরনের আরো প্রয়োজনীয় ট্রেনিং সেশনের জন্য আমাদের অ্যাপস আজই ইনস্টল করে রাখুন। আমাদের অ্যাপস এর লিংক আপনাদের মেইলে দেওয়া আছে, অথবা